নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই বিশেষ বিতর্ক সভার প্রস্তাবটা এমনই একপাক্ষিক যে আমি নিশ্চিত সেটা উচ্চারণ করা মাত্র একদল মানুষ জোরালো সমর্থন জানাবেন আর অন্য আরেক দল মানুষ একেবারে রে রে করে প্রতিবাদ করবেন। পাশাপাশি আমি এটাও জানি যে এই বিরোধিতা বা সমর্থন যেটাই হোক না কেন কোনোটাই একমাত্রিক হবে না, তার কারণ এই যে সমস্যা নিয়ে আমাদের এত কথা আক্ষরিক অর্থেই বহুস্তরীয়। এটা শুধু ভাঙন নামক একটা জায়গার সমস্যা নয়, কোনো হাই টেনশন তারের কোনো ঘটনা নিয়ে টেনশন হয়েছে কিংবা কারেন্ট নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স একটা জমজমাট বিতর্ক, তার থেকে আজকের এই সমস্যাটা অনেক সার্বিক, অনেক বড়। আমাদের সভার প্রস্তাব, ভাঙরে কাটুক বিদ্যুৎ গ্রিড ভীতি, তফাতে থাক উস্কানির রাজনীতি। সুকুমার রায় লিখেছিলেন, কথার পিঠে কেবল কথা, এখন বাপু পালাও কোথা। প্রস্তাবের পক্ষে আমার প্রথম যিনি বক্তা তিনি কিন্তু কোথাও পালাননি। একটা ছোট্ট বিরতির পর আমাদের অনেকটা ওই কমার্শিয়াল ব্রেকের মতো আবার আলোচনা চক্রে ফিরে এসেছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার। কোনো অসুবিধা নেই, প্রথমেই দেবনারায়ণ বাবু ফ্লোর ক্রস করে গেছেন। নমস্কার। আধুনিক অর্থবিদ্যার জনক জেম কেইন্স তার দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে এক জায়গায় লিখেছিলেন, দি ডিফিকাল্টি লাইজ নট ইন দ্য নিউ আইডিয়াস বাট ইন এসকেপিং দ্য ওল্ড ওয়ান্স হুইচ রেমিফাই ইন্টু এভরি কর্নার অফ আওয়ার মাইন্ডস। বিষয়টা হলো যে সমস্যাটা নূতন ধ্যান ধারণার নয়, বরং পুরাতন ধ্যান ধারণা থেকে নিষ্কৃতি পাওয়া, যা আমাদের জীবনের প্রতিটি কোণে লতা পাতার মতো জড়িয়ে রেখেছে। প্রসঙ্গটা এই কারণে, হাই টেনশন লাইন গেলে সন্তান হবে না, হাই টেনশন লাইন গেলে মাছ মারা যাবে, হাই টেনশন লাইন গেলে কৃষিকাজ হবে না, হাই টেনশন লাইন গেলে বিভিন্ন, এই যে তার মানে উস্কানি, এটাকে কি বলা হয়, এটাকে একটা উস্কানির রাজনীতি এবং একটা মিথ, অন্ধকার, এই মিথটাকে তৈরি করে বিরাট একটা ক্ষতি করা হচ্ছে। তা যদি হতো, ডেলয়েট একটি সংস্থা, যে সংস্থা শুধু ভারতে নয় সারা বিশ্ব, ডেলয়েট বিদ্যুৎ সংস্থা বিভিন্ন সমীক্ষা করে। ভারতে সমীক্ষায় তারা দেখাচ্ছে যে ভারতে এই হাই টেনশন লাইনে 1,32,000 কিলোমিটার এলাকা হাই টেনশন লাইনের মাধ্যমে গেছে। এখন দেখা যাক 1,32,000 কিলোমিটার এলাকায় কত জনসংখ্যা বাস করে। পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,000 বর্গ কিলোমিটার। জনসংখ্যা কত? 9.5 কোটির উপরে। তাহলে 1,32,000 কিলোমিটার এলাকায় দেখা যাচ্ছে প্রায় 14.5 কোটির বেশি লোক বাস করছে। 14.5 কোটি, তার মানে 14.5 কোটি মানে আমাদের ভারতে জনসংখ্যার প্রায় 11% এবং আমাদের বিপিএলের অর্ধেক, তার মানে 15 কোটি লোকের বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে হাই টেনশন লাইন। তাহলে সেখানে সন্তান হবে না, সেখানে মাছ চাষ হবে না, সেখানে কৃষিকাজ হবে না, ইত্যাদি ইত্যাদি। এই যে উস্কানি, এই যে কত বড় মারাত্মক ক্ষতি করছে, তাহলে ভেঙে দিন। তাহলে আজকে এটা কেন করা হচ্ছে? নিঃসন্দেহে এর পিছনে একটা বড় ষড়যন্ত্র, এবং এটা নিঃসন্দেহের থেকে আমাদের মুক্তি উপায় খুঁজতে হবে। দ্বিতীয় আর একটা কথা বলা হচ্ছে যে এই সরকারের যে জমি অধিগৃহীত হওয়ার কথা, আসলে এই জমিটা অধিগৃহীত নয়। ভাঙড়ে যে জমিটা সেটা কিনে নেওয়া হয়েছিল। তবে একটা কথা সেখানে বলা হচ্ছে যে কিনে নিলেও জমি হাঙরের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে, সাধারণ মানুষ কোনো পয়সা কড়ি পাননি, পেলেও অতি সামান্য। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি নরেন্দ্রপুর এলাকায়, সোনারপুর নরেন্দ্রপুর এলাকায় 22 বছর আগে জমি কিনেছি, জমি হাঙরের কাছ থেকে। কারণ যখন ওই পথ দিয়ে রেল লাইন গেছে তখন আসল জমির মালিকদের আর জমি নেই, দালালরা জমিটা কিনে নিয়েছে। আপনারা এখানে যারা বাস করেন, বিভিন্ন বিল্ডিংয়ে বাস করেন, যারা জমি কিনেছেন, তাদের জমি আজকে থেকে নয়,
বহুদিন আগে থেকে জমি হাঙরের কুমিরের কাছে চলে গেছে। তার মানে কি, যে জমি মালিক তার 3-4 গুণ বেশি দামে তারা বিক্রি করছে। তাহলে এই সরকারকে এই দোষারোপটা করছে কেন? জমি হাঙরের কাছে বিক্রি হচ্ছে, জনগণ কিছু পায়নি, প্রশ্নটা হচ্ছে। শুধু তাই নয়, আজকে মানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে জমি সেখানেও দেখেছেন, তাহলে সেখানে যে জমি কেনাকাটি হয়েছে সেখানে যারা বিরোধিতা করেছে তাদের অনেকেই বলছে আমি জমির দাম পাইনি। কেউ বলছে আমি 1 বিঘে জমিতে মাত্র 5,000 টাকার মতো পেয়েছি। এমনকি সিঙ্গুরের জমির কথা বলা হচ্ছিল, সেখানে অতি নগণ্য দামে, খুব বেশি দামেও জমি কেনা হয়নি। তাহলে সরকারও কি জমি হাঙরের কাজ করছে? প্রশ্নটা তা নয়। এই সমস্যাটা শুধু এখানে নয়। ব্রাইবারি অ্যান্ড করাপশন গ্রাউন্ড রিয়ালিটি ইন ইন্ডিয়া একটা বড় সমীক্ষা হয়েছিল ফিকি 2013-তে। তাতে সারা ভারতে 90% রিয়েল সেক্টরে এই করাপশন রয়েছে, 90%-এর বেশি। সুতরাং সমস্যা শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতের। সুতরাং এই যে জমিটা বিক্রি, সেটা নিঃসন্দেহে এটা সরকারি অধিকৃত জমি নয়, কেনা হয়েছে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ সেখানে শোষিত হয়েছে, ঠিক মতো পাননি, এটা স্বীকার করতে হবে, কিন্তু তার জন্য সরকার না। আর থার্ড হচ্ছে, বক্তব্য হচ্ছে এটা বিদ্যুৎ প্রকল্প এবং পাবলিক সার্ভিসেস মানে এর সমস্ত পাবলিক সার্ভিস, তার মানে শিক্ষা, স্বাস্থ্য, জল, বিদ্যুৎ একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সরকারের বেসিক ফান্ডামেন্টাল রাইট। এটা বিভিন্ন দেশে এটাকে বিনা পয়সাও অনেক জায়গায় দেওয়া হয়। সুতরাং এবং এই বিদ্যুতের অভাবে আমি আজকেই দেখছিলাম আফ্রিকায় প্রতি বছর 9 লক্ষের বেশি মানুষ মারা যায় বিদ্যুতের অভাবে, তার অর্ধেক হচ্ছে শিশু। সুতরাং এই রকম গুজবে না করে আমাদের উচিত এই অবস্থাকে কি করে পাল্টানো যায়, এই ভালো কাজটা হয় তার চেষ্টা করা। শেষে অ্যারিস্টটলের একটা বক্তব্য দিয়ে, যিনি বিরাট দার্শনিক, ভারতের কেন সারা বিশ্বের একটা বড় দার্শনিক, তার একটা কথা দিয়ে শেষ করি। উনি বলেছেন, পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুটস ইজ সুইট। অর্থাৎ ধৈর্য, কষ্ট বা সহিষ্ণুতা খুবই কষ্টকর, কিন্তু ফলটা খুব মিষ্টি। এই আশায় নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দেবনারায়ণ বাবু। একেবারে সময় বক্তব্য এবং সাহসী বক্তব্য, আরও সাহসী তার কারণ হাঙরের কাছ থেকে দেবনারায়ণ বাবু জমি ছিনিয়ে নিয়েছেন। আমার বিপক্ষের পরের বক্তা রঞ্জিত সুর। অবশ্যই রঞ্জিত বাবুর কাছে আমার এটাও জানার থাকবে তার বক্তব্যে, সেটা হচ্ছে যে মাথায় বন্দুক ঠেকিয়ে যখন কারুর কাছ থেকে জমি কাড়া হয়, সেই জমি হয়তো ভবিষ্যতে কোনো প্রমোটার, তার নাম তপবন হতে পারে, বৃন্দাবন হতে পারে, অথবা পাওয়ার গ্রিডকে বিক্রি করা হয়। কোথাও কি মানুষ অসহায়? সবাই দেবনারায়ণ বাবুর মতো সাহসী হয় না, প্রতিবাদটা সেই জন্য পরে আসে। রঞ্জিত সুর। নমস্কার। আমি প্রথমেই ভাঙড়ে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছেন সে আলমগীর এবং মফিজুল, তাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা এবং শোক জানাচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের পুলিশি অত্যাচারে আর কোনো যুবকের যাতে প্রাণ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের হাতে না যায় তার দাবি জানাচ্ছি। আমার ছোট্ট বক্তব্য আশা করি তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমার দাবি, যে পাওয়ার গ্রিড আন্দোলনের বন্ধ করার দাবিতে ভাঙড়ের মানুষ রক্ত ঝরিয়েছেন, প্রাণ দিয়েছেন, তারা তাদের সর্বস্ব পণ করে আজকে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলন করছেন। অবিলম্বে সেই পাওয়ার গ্রিড সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যদি ভাঙড়ের মানুষ না চায় তাহলে পাওয়ার গ্রিড হবে না। ভাঙড়ের মানুষ কিন্তু দ্ব্যর্থহীনভাবে তারা জানিয়ে দিয়েছে যে তারা পাওয়ার গ্রিড চায় না। কাজেই অবিলম্বে মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখুন, সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলুন যে পাওয়ার গ্রিড প্রকল্প বন্ধ করে দেওয়া হলো। বলা হচ্ছে উন্নয়নের কথা, বিদ্যুতের কথা। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উদ্বৃত্ত, বিদ্যুতের ব্যাংক করা হবে ইত্যাদি। তাহলে আবার বিদ্যুৎ কেন? কার বিনিময়ে? কার ঘর অন্ধকার করে কোথায় আলো জ্বলবে?
হাজার হাজার কৃষকের জমি কেড়ে নিয়ে, তাদের সর্বস্ব কেড়ে নিয়ে, তাদের ঘর অন্ধকার করে আপনি মায়াবী আলোয় ইডেনে ক্রিকেট দেখবেন, তার জন্য বিদ্যুৎ? আপনি হাজার হাজার কৃষকের পরিবারের সারা জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়ে, তাদের ভবিষ্যৎ কেড়ে নিয়ে আপনি অসংখ্য যে শপিং মল তৈরি হবে, কলকাতাকে লন্ডন বানাবেন ত্রিফলা আলোয়, যেখানে 3 রকম আলো জ্বলবে, সেখানে আলোর প্রয়োজন নেই তা সত্ত্বেও, তার জন্য এইভাবে অসংখ্য কৃষক পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন। এই যে উন্নয়নের একটা মডেল, যে মডেলের বিরুদ্ধে আজ ভাঙড়ের মানুষ দাঁড়িয়েছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মডেলের প্রশ্নটাও, উন্নয়নের কোন মডেলে আমরা যাব, যে কোথায় কার ঘর অন্ধকার করে কোথায় আলো দেব, এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বের সঙ্গে ভাঙড়ের মানুষ তুলেছে তার আন্দোলনের মধ্যে দিয়ে। আমি তাদেরকেও এই জন্য আরেকবার অভিনন্দন জানাই। ভাঙড়ের আন্দোলনের দুটো গুরুত্বপূর্ণ দিক। প্রথম প্রশ্ন হচ্ছে জমি। ধরুন একটা অসত্য প্রচার হচ্ছে যে এই জমি ভাঙড়ের যে 40 বিঘা জমি, তারা বলছে সরকার অধিগ্রহণ করেনি। আপনারা জেনে আশ্চর্য হবেন, 1894 সালের ওই আইনে, যে আইনের বিরুদ্ধে সিঙ্গুরের মানুষ লড়েছে, নন্দীগ্রামের মানুষ লড়েছে, সারা ভারতবর্ষের মানুষ লড়েছে, যে আইন বাতিল হয়েছে, সেই ধিকৃত আইনে এই জমি পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওই জমি অধিগ্রহণ করেছে এবং সেটা স্বীকার করছেন না। অনেক জমির মালিক তারা কোনো ক্ষতিপূরণ পায়নি, কোনো বর্গাদার, কোনো ক্ষেতমজুর তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। অথচ সিঙ্গুরের যে রায়, সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত বর্গাদার, যারা ক্ষেতমজুর, সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার 1894 সালের আইনে জমি অধিগ্রহণ করছে, ক্ষতিপূরণ দিচ্ছে না। এই লজ্জা পশ্চিমবঙ্গের মানুষ কোথায় রাখবে? জমির প্রশ্নে আর একটা খুব গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে খুঁটি পোতা হচ্ছে। একটা চিন্তা করুন, একটা টাওয়ার বসানো হচ্ছে, একটা টাওয়ার বসাতে সেখানে 8 থেকে 10 কাঠা জমি লাগে। একটা জমি কৃষকের একটা প্রায় 1/2 বিঘা জমি পুরো চলে যাচ্ছে টাওয়ার বসাতে। তার জমি, সেই জমির মালিক সে কৃষক, তার সে ট্যাক্স দেবে, সেখানে সে টাওয়ার বসাবে, কোনো অনুমতি নেবে না। তার জমির উপর দিয়ে ওই হাই টেনশন লাইন যাবে, কোনো অনুমতি নেবে না। ভারতবর্ষের সংবিধানের 300A ধারা, সেখানে পরিষ্কার বলা আছে যে সম্পত্তির অধিকার তার সাংবিধানিক অধিকার। আমার জমিতে টাওয়ার বসানো হবে, আমার ফসলের উপর দিয়ে তারা কাজ করবে, আমার পাকা ফসল নষ্ট করবে, আমার তার যাবে আমার জমির উপর দিয়ে। তাহলে সরকারের দায়িত্ব আমার সেই সাংবিধানিক অধিকার রক্ষা করা, অথচ সরকার সেখানে লাঠি গুলি দিয়ে সে আমার জমি কেড়ে নেওয়ার জন্য তাদেরই পাশে দাঁড়াচ্ছে। আজকে যদি সরকারের ভূমিকা হয়, তাহলে সেই আন্দোলন কোথায় যেতে পারে? এখানে আরো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে পরিবেশ বাস্তুতন্ত্রের প্রশ্ন। আপনারা জানেন যে নন্দীগ্রামের আগে আমরা কি কোনোদিন কেমিক্যাল হাবের কথা শুনেছিলাম? জানতাম না। হিরোশিমা নাগাসাকির আগে আমরা কি অ্যাটম বোমার কথা জানতাম না। ভোপালের দুর্ঘটনার আগে আমরা কি মিগ গ্যাসের ভয়াবহতা জানতাম না। তেমনি চেরনোবিল, ফুকুশিমার ক্ষেত্রে আমরা জেনেছি পরমাণু বিদ্যুতের ভয়াবহতা। তেমনি আজকে প্রশ্নটা তুলেছে ভাঙড়ের মানুষ যে হাই টেনশন লাইনের ভয়াবহতা নিয়ে। আজকে তাকে লাঠি চালিয়ে, গুলি চালিয়ে সরকার তার প্রশ্নটাকে জবাব না দিয়ে তাকে এইভাবে ধ্বংস করতে চাইল। এইভাবে তো কোনো আন্দোলনকে দমন করা যায় না। সরকার কি করলো? তাদের সঙ্গে আলোচনা, বলছে ক্ষতিকারক দিক। তাদের আপনি পাওয়ার গ্রিডের ওয়েবসাইট দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট দেখুন, পাওয়ার গ্রিডের নোটিশ দেখুন, সেখানে বারবার বলা হচ্ছে যে এগুলোতে বিপদ আছে। তারপর কি করলো? আন্দোলনের যারা মুখ, তাদেরকে গ্রেপ্তার করা হলো লাঠি গুলি চালিয়ে। কিন্তু যারা জমি কেড়ে নিল, জমি হাঙ্গার, আরাবুল, রেজ্জাক মোল্লা, সব্যসাচী দত্ত, একজনে গ্রেপ্তার হলো না। কিন্তু সরকার বারবার কথা দিচ্ছে, কিন্তু আলোচনায় বসছে না। তাই আমাদের দাবি, অবিলম্বে সরকার এই আন্দোলনকারী যে কমিটি, তার সঙ্গে আলোচনায় বসুক। যে প্রশ্ন উঠেছে সে প্রশ্নগুলো সরকারের দায়িত্ব, যে পরিবেশ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা, যে সমস্ত জনশুনানি করা, কিচ্ছু করলো না, কোনো আইন মানলো না, অথচ সেখানে লাঠি দিয়ে, গুলি দিয়ে তাকে দমন করতে চাইল। শেষ কথা এটাই যে আলোচনার টেবিলে বসুন, সমস্ত কিছু সমাধান আছে। পাওয়ার গ্রিড বন্ধ করুন, বন্দীদের মুক্তি দিন, আলোচনায় বসুন, নিশ্চয়ই সমাধান হবে, এই আশা রাখছি। ধন্যবাদ রঞ্জিত বাবু।
আমি শুধু তথ্যের খাতিরে কয়েকটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে সাবস্টেশন কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, বিদ্যুৎ সরবরাহ করে। যেমন এই পাওয়ার গ্রিডটা যদি চালু হতো 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যেত। এবং বিদ্যুতের চাহিদা নিয়ে কথা হচ্ছে, কেন্দ্র সরকারের সমীক্ষা, রাজ্যের নয়, তা বলছে পশ্চিমবঙ্গে বিদ্যুতের চাহিদা বছরে গড়ে 5% হারে বাড়বে। 2019 অর্থবর্ষের শেষে 62,926 মিলিয়ন ইউনিট প্রয়োজন হবে। সুতরাং বিদ্যুতের চাহিদা ছিল, আছে, থাকবে এবং বাড়বে। আমার পক্ষের পরের বক্তা অর্থনীতিবিদ কৌশিক গুপ্ত। নমস্কার। আমার আগের বক্তা শ্রী রঞ্জিত সুর যা বলেছেন আমি কোনো মতেই তার সাথে একমত হতে পারছি না। বিশেষ করে উনি যখন এই হাই টেনশন লাইন বা এই পাওয়ার গ্রিডের কথা বলেছেন এবং সেখানে বলেছেন এখানে পরিবেশ দূষিত হবে বা এই ধরনের যে এখানে ডেঞ্জার লেখা থাকে, সুতরাং যখন লাইনটা চাষের জমির উপর দিয়ে যাচ্ছে সেখানে যথেষ্ট ডেঞ্জার থাকছে। যে কোনো ইলেকট্রিক তারই যখন যায় বা হাই টেনশন লাইন হয় সবসময় ডেঞ্জার লেখা থাকে, যে কারণ ওটা দিয়ে যেন কেউ টাচ না করে বা বিশেষ জায়গায় শক মারতে পারে, মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু এই যে নানা রকম গুজব রটানো হলো যে পুকুরে মাছ মরে যাবে, তারপরে মহিলাদের গর্ভবতী হতে অসুবিধা হবে, বা আরেকটা জিনিস বলা হয়েছে এর 4 মিটারের মধ্যে এলে লোকে শক খাবে, সেটা কিন্তু ঠিক নয়। এবং পরিবেশবিদ বৈজ্ঞানিকরা বারবার বলেছেন। আমি এবিপি আনন্দতেই প্রোগ্রাম দেখেছি, বহু পরিবেশবিদ এবং বৈজ্ঞানিকের ইন্টারভিউ নেওয়া হয়েছে, দেশেরও বিভিন্ন জায়গায় পাওয়ার গ্রিড হয়েছে, কোথাও এ ধরনের কথা বলা হয়নি। এখন অর্থনীতির ছাত্র হিসাবে আমি সবসময় উন্নয়নের দিকই দেখব, এবং এটা আমার মনে হয় আমার সাথে আপনারাও এগ্রি করবেন যে এই ধরনের উস্কানিমূলক রাজনীতি কিভাবে ক্ষতি করে। কিন্তু তার আগে আমি উন্নয়নের সংজ্ঞার দিকে যাব। আমি জানি যে অর্থনীতিতে উন্নয়নের বিভিন্ন সংজ্ঞা আছে, আমি সব কিছুতে যাচ্ছি না, কিন্তু উন্নয়ন বলতে আমরা সবসময় সার্বিক উন্নয়ন ভাবি, যেটাকে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলি। এখন এই ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য পরিকাঠামো উন্নয়ন বা ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট খুবই জরুরি। এবং এই পরিকাঠামোর দুটো দিক আছে, একটা ফিজিক্যাল, ধরুন বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাট, এবং অবশ্যই একটা সামাজিক, সোশ্যাল, যেখানে হেলথ, যেটা দেবনারায়ণবাবু বলেছেন, হেলথ, এডুকেশন সবই তার মধ্যে পড়ছে। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে শিল্প উদ্যোগের দিকে এগিয়ে যাচ্ছে বহু বছর পরে, এবং সেইখানে এই ধরনের পরিকাঠামোর উন্নয়ন অবশ্যই জরুরি, এবং তাতে যদি বাধা আসে তাহলে আমরা কখনোই এগোতে পারবো না। যেমন ধরুন কিছুই না, গতকালই হয়েছে, দেবনারায়ণবাবু তার বক্তব্যেও বলেছে যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের সূচনাতেই এটার যখন কনস্ট্রাকশন শুরু হয়েছে তখনই বাধা এসছে, নানা রকম প্ররোচনামূলক রাজনীতি হয়েছে। এইভাবে হলে আপনারা ভাবতে পারেন এখানে আর উন্নয়ন কি? এখানে অবশ্যই উন্নয়ন আছে, মানব সম্পদ উন্নয়ন, সেটা তো বাধাপ্রাপ্ত হচ্ছে। আর শুধু আমি পশ্চিমবঙ্গ নিয়ে বলবো কেন, ধরুন উত্তরপ্রদেশের কথাই আমি বলছি। লক্ষ্য করে দেখবেন কোনো একটি রাজনৈতিক দলের তাদের ইস্তাহারে অনেক প্যাকেজের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে খুব নতুনত্ব আমার অন্তত চোখে পড়েনি, কিন্তু তার সাথে রাম মন্দিরও মিশিয়ে দেওয়া হয়েছে। এগুলো এক ধরনের প্ররোচনামূলক রাজনীতি, এটা ঠিক উন্নয়ন নয়। যখন আমরা উন্নয়নের কথা বলবো, আমরা নিশ্চয়ই দেখব সেখানে সময় দেওয়া দরকার, যেটা পশ্চিমবঙ্গ সরকার করেছে, যথেষ্ট আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন। বিদ্যুৎ মন্ত্রী কিছুদিন আগেও বলেছেন আমরা সময় নিয়ে দেখব, অন্তত এটাকে দ্বিতীয় নন্দীগ্রাম হতে দেয়নি। এছাড়া সিঙ্গুর আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু সিঙ্গুর আন্দোলনের সাথে এই ভাঙড়ের কেসের অনেক ডিফারেন্স আছে। সিঙ্গুরের বেলা মূল বিষয় ছিল জমি অধিগ্রহণ একটি বেসরকারি সংস্থার তরফে, এখানে সরকারি সংস্থার তরফে, এবং এটা আগেই হয়েছে। এখানে কিন্তু ইস্যুটা তা ছিল না। এখানে যে ইস্যুটা ছিল সেটা মেনলি তার এনভায়রনমেন্টাল বা পরিবেশগত ইম্প্যাক্ট। সেটা নিয়ে যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে, তাতে কিন্তু কখনোই আমাদের রাজ্য এগিয়ে যেতে পারবে না। কারণ কোনো কিছু করতে গেলে, ধরুন এই বেঙ্গল সামিট হয়েছে, সেখানেও প্রতিবাদ জানানো হয়েছে। এইভাবে করলে আমাদের বিদেশ থেকে যারা আসছেন বা শিল্পপতিরা যারা উদ্যোগ নিতে চাইছেন, তারা তো পিছিয়ে যাবে, কোনোভাবেই উন্নয়ন হবে না। আরেকটা জিনিস এখানে বলা দরকার যে ভাঙচুরের রাজনীতির বিরুদ্ধে আইন আসছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছে, এটাকে আমি অবশ্যই স্বাগত জানাই।
কারণ আশা করা যায় এই ধরনের আইন আসলে, এই ধরনের আইন হলে এই ধরনের সংকীর্ণ রাজনীতি কমবে এবং এই উস্কানি থেকে ভাঙড়ের মানুষকে, সরল সাদাসিধে মানুষ, তাদেরকে বুঝিয়ে নানান রকমভাবে আন্দোলনে জড়ানো হয়েছে। আমি জানি না সবাই ইচ্ছুক কিনা, অনেককেই নানান রকমভাবে বোঝানো হয়েছে। এইভাবে কখনোই কোনো কনস্ট্রাকটিভ ওয়ার্ক হয় না। আমি অবশ্যই বলবো যে ভাঙড়ের যারা মানুষ, যারা এইসবের থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা তাদের নিজের বিচক্ষণতার সাথে বেরিয়ে আসতে পেরেছেন। বা যারা এখনও পুরোপুরি বোঝেননি ব্যাপারটা, তাদেরকে অনুরোধ করব, আপনারা ভালো করে চিন্তা করে দেখুন যে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের পাওয়ার গ্রিড হয়েছে, কোথাও কিন্তু কোনো এরকম নেগেটিভ রিপোর্ট আসেনি পরিবেশের দিক থেকে। সুতরাং আমি অবশ্যই তাদের কাছে আহ্বান জানাবো যে এই ধরনের গুজবে কান দেবেন না এবং তার থেকে বেরিয়ে আসুন। কারণ এই ধরনের যদি গুজবে আমরা কান দিই, তাহলে আমরা নিজেরাই নিজেদের পিছিয়ে যাব। অনেকটা কালিদাসের মতো, যে ডালে বসে আছি সেই ডালটাই কাটব। সুতরাং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ কৌশিকবাবু। আমার বিপক্ষের পরের বক্তা যিনি, তার দল, মানে যে দলের তিনি প্রতিনিধিত্ব করছেন, আদর্শগতভাবে সবসময় উন্নয়নের পক্ষে, যেরকম সবকটি রাজনৈতিক দল বলে থাকে, সেই দলেরই প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর চেষ্টায় একসময় বিদেশি পুঁজির দরজা খুলে গেছিল ভারতবর্ষে। ঐতিহাসিক একটা বাঁকে দাঁড়িয়েছিল সেদিনের ভারতবর্ষ। আজকে পাওয়ার গ্রিড, যেটা গোটা দেশে সর্বত্র তৈরি হচ্ছে, তার বিরোধিতায় তিনি। তার বক্তব্য শুনলে বোধহয় পুরো বিষয়টা পরিষ্কার হবে। ওম প্রকাশ মিশ্র। ধন্যবাদ। পাওয়ার গ্রিডের বিরোধিতায় আমি, পাওয়ার গ্রিডের বিরোধিতায় জাতীয় কংগ্রেস, কি বানান এই পাওয়ার গ্রিডের? POWER পাওয়ার তো বুঝলাম, এই যে গ্রিড, GRID নয়, এটা হচ্ছে GREED, অর্থাৎ জমি হাঙ্গরদের খেলা। তার বিরুদ্ধাচরণ সবাই করছেন, আর তার বিরুদ্ধাচরণ অতি অবশ্যই করা হবে। গুজবের রাজনীতিকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যায় না, এবং আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো গুরুত্ব দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করা হবে। এই প্রশ্নের কিন্তু উত্তর চাই যে মুখ্যমন্ত্রী বলেছেন। আজকে যারা উন্নয়নের পক্ষে বলছেন, পক্ষে আজকে বিতর্কে অংশগ্রহণ করছেন, তারা কি আদতে উন্নয়নপন্থী? তাদের সঙ্গে যাদেরকে নিয়ে এরা এগিয়েছেন, তারা কি গুজব ছড়াননি? সেখানকার মাননীয় বিধায়ক, যিনি আবার মন্ত্রীও বটে, তিনি বলেননি হাইব্রিড বাচ্চার কথা? যিনি সেখানকার সাংসদ, তিনি নিরুত্তাপ রয়েছেন, সেটা কি ঠিক নয়? যিনি সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, যাকে দল নিষ্কাশিত করেছিল আবার সাদরে বরণ করে নিয়েছে, আজকে তিনি কার্যত পলাতক কি না? এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আজকে আমি যদি পদ্মপুকুরের মানুষকে অপমান করি, আমরা যদি মাছিভাঙ্গার মানুষকে অপমান করি, আমরা যদি মনে করি যে ভাঙড়ের মানুষ অশিক্ষিত, কৃষি নির্ভর, এবং তাদেরকে কেউ বা কারা বোকা বানিয়ে দিতে পারে, তাহলে এটা ভাঙড়ের মানুষকে অপমান করা হচ্ছে। আমি তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। ভাঙড়ের মানুষ অশিক্ষিত নন। ভাঙড়ের মানুষ তারা বারবার করে আবেদন করেছেন, বারবার করে নিবেদন করেছেন 2013 সাল থেকে। আপনারা কেন বুঝতে পারছেন না যে আমাদের রাজ্যের যত রকমের অনিশ্চয়তা, তার মূলে রয়েছে একটা ভ্রান্ত জমি নীতি, তার পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর একটা জেদ, যেই জেদের বশবর্তী হয়ে আজকে যখন ভারতবর্ষে হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড, রাজস্থান বা কেরালা, মহারাষ্ট্র বা উড়িষ্যা, আসাম বা অন্ধ্রপ্রদেশ, সমস্ত রাজ্য, সমস্ত রাজনৈতিক দল
তারা যখন 1894 সালের আইনের পরিবর্তে একটা প্রগতিশীল আইন সমস্ত সবাইকে নিয়ে প্রণীত করেছেন 2013 সালে ইউপিএর জামানায়, সেই আইনের প্রভিজনসটা কেন পশ্চিমবঙ্গে লাগু হবে না? আমরা কি জানি না গত 5-6 বছর ধরে কি চলছে? বিদ্যুতের খুঁটি পোতার বিরুদ্ধে কত রকমের আন্দোলন হয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গে। আর আমরা খুব ভালো করে জানি যে কারা কারা উস্কানির রাজনীতি করছেন। উস্কানি এসেছে আমাদের মাননীয় বিধায়কের মধ্য দিয়ে, উস্কানি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে যে এখানে পাওয়ার গ্রিড স্থাপন হবে না। উস্কানি দিয়েছেন মুখ্যমন্ত্রী এটা বলে যে এখানে কোনো মানুষের উপর অত্যাচার করা হবে না, অথচ বারবার করে পুলিশ অ্যাকশন হচ্ছে। উস্কানি দিয়েছেন আমাদের রাজ্য সরকারের যে অনুগত রাজনৈতিক দল, সরকারি দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যিনি বারবার করে হামলা চালিয়েছেন ভাঙড়ে। আজকে ভাঙড়ের মানুষকে অপমান করবার আমাদের কোনো অধিকার নেই। অতি অবশ্যই উন্নয়নের ভিন্ন ভিন্ন ধাপ, সেগুলিকে আমাদেরকে পেরোতে হবে। অতি অবশ্যই আমাদেরকে মনে রাখতে লাগবে যে আজকে যে আইন রয়েছে তার মধ্য দিয়ে 2013 আইনের মধ্য দিয়ে সমস্ত কিছু সম্ভব। কিন্তু আজকে জানেন তো এই আইনটা যখন আপনি এখানে লাগু করছেন না, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনি সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করছেন না, তার মানেটা হচ্ছে আপনি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করছেন না, তার মানেটা হচ্ছে আপনি কনসেনসাস, কনসেন্ট, ভলেন্টারিনেস, সেই সমস্ত প্রিন্সিপালসগুলিকে একেবারে জলাঞ্জলি দিচ্ছেন। আর আপনি কি করছেন? আর আপনি জমি হাঙ্গারদের মাধ্যম দিয়ে জমিগুলি আর কি মানুষের কাছ থেকে তথাকথিতভাবে ক্রয় করছেন। আর মানুষ যখন বিচার চাইছেন, মানুষ যখন কনফ্লিক্ট রেজলিউশনের কথা বলছেন, বিবাদ মীমাংসার জন্য আর কি সরকারের কাছে বারবার করে তবদির করছেন, তখন সেটাকে আপনি ঘুণাক্ষরে আর কি সেটাকে গুরুত্ব না দিয়ে আপনি আপনার দলীয় তন্ত্র প্রতিষ্ঠা করছেন। এটা কি ঠিক নয় যে ভাঙড়ের যে বর্তমান বিধায়ক তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে পাওয়ার গ্রিড হবে না? উনি কেন এই প্রতিশ্রুতি দিতে গেলেন? কেনই বা উনি উস্কানি দিতে গেলেন যে যদি এখানে মহিলারা বাচ্চা প্রসব না করতে পারে তাহলে হাইব্রিড বাচ্চার ব্যবস্থা করা হবে? তাহলে আজকে তিনি কিভাবে এই রাজ্য মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন? আর যারা পক্ষে বলছেন তারা ভালো করে সুস্পষ্ট হয়ে যান যে এখানে এটা প্রশ্ন উন্নয়নের নয়, এটা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তির প্রশ্ন, এটা হচ্ছে মানুষের কনসেন্টের প্রশ্ন, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সোশ্যাল ইম্প্যাক্টের প্রশ্ন, এটা বিদ্যুৎ সরবরাহ অতি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বকে সামনে রেখেই দেশ এগোবে, উন্নয়ন এগিয়ে চলবে। কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানুষের উপর অত্যাচার করা যাবে না। 1894 সালের আইনটাকে আজকে ভারতবর্ষ ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ একমাত্র একটা রাজ্য যেখানে রাজ্য সরকার তারা ঘোষণা করেছেন, বশবর্তী হয়ে ঘোষণা করেছেন এখানে সরকার কোনো জমি অধিগ্রহণ করবে না। কিন্তু আজকে জমি অধিগ্রহণের প্রতি পদক্ষেপে সরকারের নাম, সরকারি দলের লোকদের নাম যুক্ত হয়ে পড়ছে। আর মাটি গফফরদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, মানুষ গুলিতে তারা প্রাণ হারিয়েছেন এবং এখনো বোঝা যাচ্ছে না যে গুলি কারা চালিয়েছে। আজকে যারা যদি পুলিশ গুলি না চালিয়ে থাকে তাহলে সেটা ভয়ঙ্কর কথা, পুলিশ গুলি চালিয়ে থাকে আরো ভয়ঙ্কর কথা। কিন্তু আজকে রাজ্য সরকার এখনো একজনকে অ্যারেস্ট করতে পারলো না, অথচ এই গুলি চালনার ঘটনার অনেক আগে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার আগে ভাঙড়ের বহু মহিলা তারা কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন। বর্তমানে বেশ কিছু মানুষ তারা কিন্তু অ্যারেস্টেড রয়েছেন। আজকে কিছু লোককে বহিরাগত বলে চিহ্নিত করা হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি কি নন্দীগ্রামে সিঙ্গুরে উনি কি বহিরাগত ছিলেন না? আজকে সব্যসাচী বাবু উনি কি বহিরাগত না? আর যার ঘরের মানুষ হওয়ার কথা আরাবুল ইসলাম তাকে দেখা যাচ্ছে না, যিনি এমএলএ মন্ত্রী তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যিনি সাংসদ তিনি বেপাত্তা হয়ে গেছেন। ধন্যবাদ। ধন্যবাদ ওম প্রকাশ মিশ্র। নিঃসন্দেহে রাজনীতির আঁচে বিতর্ক সভা জমে উঠেছে। আমার পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই উত্তেজনায় টকবক করে ফুটছেন। আমি শুধু শেষ বাক্যটা ওম প্রকাশ মিশ্রের পাস অন করে দেবো সুমন বাবুর দিকে। সেটা হচ্ছে, হ্যাঁ ঠিকই, ভাঙড়ে তো অনেক বহিরাগত, ক্যামেরায়ও তারা আসছেন, বক্তব্য রাখছেন, সভাও করছেন, কিন্তু সব্যসাচী দত্ত ভূমিপুত্র ভাঙড়ের এমনটা তো শুনিনি। সুমন বাবু, শুভ সন্ধ্যা। ওম প্রকাশদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা দরকার আছে যে আমিও নিশ্চয়ই স্বীকার করি, আমিও ব্যক্তিগতভাবে স্বীকার করি যে জাতীয় কংগ্রেস নিশ্চয়ই উন্নয়নপন্থী, কিন্তু প্রদেশ কংগ্রেস হচ্ছে উন্নয়ন বিরোধী।
কারণ 2016 নির্বাচনে সিপিআইএমের সঙ্গে জোট করার পরে খুব স্বাভাবিকভাবে তাদের মানসিকতার পরিবর্তন ঘটেছে, যেটা আমরা সাধারণভাবে বলে থাকি যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, সেটা হয়েছে প্রদেশ কংগ্রেসের। সারা ভারতে 1,34,000 সার্কিট কিমি উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই টেনশন লাইন রয়েছে। পশ্চিমবঙ্গে 10টা সাবস্টেশন, সারা ভারতবর্ষে 213টা, এবং এই কিছুদিন আগে উত্তর 24 পরগনার মহিষপোতাতেও একটা এই ধরনের বিদ্যুৎ বন্টন সংস্থা সাবস্টেশন তৈরির জন্য 8 বছর ধরে বন্ধ ছিল, মানুষের সঙ্গে কথা বলে ডিসেম্বর 2016-তে সেটা চালু হয়েছে। আলিপুরদুয়ারের যে পাওয়ার গ্রিড সাবস্টেশন সেটাও চালু করা গেছে মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে। নিশ্চয়ই আশা করব ভাঙড়েও মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করা যাবে, যার ফলে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পশ্চিমবঙ্গের যে জায়গাগুলোতে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই জায়গায় আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো। এবং যখন ভাঙড়ের ঘটনা ঘটছে, খুব তাৎপর্যপূর্ণভাবে ভাঙড় থেকে খুব কাছে বারুইপুরের মেলায় মাত্র 5 টাকায় বৈধ বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন সেখানকার গ্রামের শান্তিপ্রিয় মানুষ। অর্থাৎ এই ছবিটাই পরিষ্কার করে দেয় যে ভাঙড়ে অ্যাকচুয়ালি কি হয়েছে, কেন আজকে বিতর্কের বিষয়টা ভাঙড়ে কাটুক বিদ্যুৎ গ্রিড ভীতি, তফাতে থাক উস্কানির রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিনীতি একেবারে ধারাবাহিকভাবে পরিষ্কার যে 100% জমি মানুষকে বুঝিয়ে তার কাছ থেকে নেওয়া হবে, এবং তার উন্নয়নের যে মডেল, সেই উন্নয়নের মডেল হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ মানুষকে নিয়ে উন্নয়ন। গত 2 বছরে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা যারা করেছিলেন একসময় জঙ্গলমহলে, সেই মাওবাদীরা গত 2 বছরে 219 জন আত্মসমর্পণ করেছেন। কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে রাজ্যের এসটিএফের হাতে 2 জন কুখ্যাত মাওবাদী রঞ্জিত পাল এবং অনিতা পাল, তারা কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনদরদী উন্নয়ন, সেই উন্নয়নের সপক্ষে তারা কিন্তু তাদের যে বক্তব্য, তারা সেখানে আত্মসমর্পণ করেছেন এবং মূল লাইনে ফিরে এসছেন। সমাজবিজ্ঞানী দেবরাজ ভট্টাচার্য তাঁর একটা বই লিখেছিলেন, যাতে বিষয় বইটার হেডিং হচ্ছে যে এক্সপ্লোরিং মার্কসিস্ট বেঙ্গল, মেমারি, হিস্ট্রি অ্যান্ড আইরনি। এই গ্রন্থের একটা জায়গায় তিনি বলছেন যে বাম আমলে অপারেশন সানশাইন এর মধ্যে দিয়ে গুঁড়িয়ে দেবার যে মানসিকতা, যা পরে গিয়ে সিঙ্গুর নন্দীগ্রামে নেতাই অতিক্রম করে বামপন্থীদের বিধ্বস্ত করেছে। অর্থাৎ মমতা ব্যানার্জি রাজধর্ম পালনের রাজদণ্ড নিয়ে আবির্ভূত হয়ে পশ্চিমবঙ্গের বঞ্চিত মানুষের সামনে দেবদূতের মতো আবির্ভূত হয়েছেন। রাজধর্ম পালিত হয়েছে মমতা ব্যানার্জির বাংলায় শাসনকালের সূচনা পর্ব থেকে ধারাবাহিকভাবে, এবং তাইতেই ভাঙড়ের আন্দোলনকারীরাও আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব আশ্চর্য হয়ে গেছি, ভাঙড়ে আন্দোলন হচ্ছে, যারা আন্দোলন করছেন যার অ্যারেস্ট নিয়ে প্রচণ্ড একটা গন্ডগোল হয়েছিল, সেই অ্যারেস্ট যাকে করা হয়েছিল তিনিও বলছেন যে আমাদের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও একটা খুব আশ্চর্য সমাপতন পশ্চিমবঙ্গের ইতিহাসে, যে যারা আন্দোলনকারী তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। এটাই মনে হয় আমাদের উন্নয়ন নিয়ে বলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আর একটা কথা হচ্ছে যে দেখুন, যখন আপনি পেশাদার বা ভাড়াটে আন্দোলনকারীদের নিয়ে আন্দোলন করবেন, খুব স্বাভাবিকভাবে সেই আন্দোলন কখনো বাস্তবায়িত হয় না, কখনো সফল হয় না, এবং সেটা ভাঙড়ে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে 27/1/17 সাংবাদিক সম্মেলন করলেন অলীক চক্রবর্তী, তিনি ভাঙড়ের অবরোধ তুলে নিলেন। অর্থাৎ এটা বোঝা গেল যে ভাঙড়ে এই ধরনের অবরোধের ফলে সাধারণ মানুষের যে রুটি রুজির যে সমস্যা তৈরি হয়েছিল, তার ফলে মানুষ তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছিল, এবং যে জনভিত্তি, সেই জনভিত্তিটা ক্রমশ আলগা হয়ে গিয়েছিল, যার জন্য তাকে এটা উইথড্র করতে হয়েছিল। আমার খালি প্রশ্ন, ঘোষিত প্রশ্ন এই কমিউনিস্ট নেতাদের কাছে, যে যারা দরিদ্র শ্রমজীবী শান্তিপ্রিয় মানুষের পাশে থাকবেন বলে নিজেদের কমিউনিস্ট বলেন, তারা কি করে সাধারণ মানুষের রুটি রুজি ছিনিয়ে নেওয়ার জন্য এই ধরনের অবরোধ আন্দোলনে অংশগ্রহণ করে? দ্বিতীয়ত প্রশ্ন, যে মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি সিপিআইএমএল রেড স্টার, সেই নেতাদের কাছে প্রশ্ন যে মহামতি লেনিন যে বৈদ্যুতিকরণের কথা বলেছিলেন, সেটা কি এই হাই টেনশন লাইনের বাইরে কোনো টেকনোলজি? যদি থাকে আপনারা এদেশে আমদানি করুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই পদ্ধতিতেই পরবর্তীকালে সেই বিদ্যুতায়নের যে পর্ব সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির কাছে আমার প্রশ্ন, যে গাছের গুঁড়ি ফেলে যে অবরোধ করা হচ্ছে, এই যে গাছ কাটা হচ্ছে, গাছের গুঁড়ি ব্যবহার হচ্ছে, তাতে বাস্তুতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে না? সবুজ ধ্বংস করছি না? অর্থাৎ একটা খুব স্বাভাবিকভাবে এক ধরনের বিজ্ঞান বিরোধী মানসিকতা তাদের মধ্যে অদ্ভুতভাবে কাজ করছে। আর আরেকটা জিনিস দেখা যাবে যে এই যে ভেরি বুঝিয়ে স্কোয়ার ফিট ইকোনমি, এর উৎপত্তিও আমরা জানি যে 1980-90-এর দশকে, এবং কারা সেটাই উৎসাহ দিয়েছিল সেটাও আমরা জানি। তারপরে আমি বলছি যে গত 7ই জানুয়ারি 2017 একটা মিটিংয়ে লিফলেট প্রকাশ করেছিল এই কমিটি, যে লিফলেটে লেখা ছিল যে এই অঞ্চলে পাওয়ার গ্রিড তৈরি হলে মাছ চাষ, কৃষিক্ষেত্র, বনজ সম্পদ, এমনকি বাস্তুতন্ত্র, মানুষের স্বাস্থ্যের উপর এক সুদূর প্রসারী প্রভাব পড়বে। পাওয়ার গ্রিড আসলে একটি মারণাস্ত্র, যা রাজ্য সরকার জোর করে ভাঙড়বাসীর উপর চাপিয়ে দিচ্ছে।
এবার এই যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানে এই যে নন্দীগ্রামের যে জমি অধিগ্রহণ তার সঙ্গে ভাঙড়ের কোনো মিল নেই। ভাঙড়ে কিন্তু জমি অধিগ্রহণ হয়নি, জলা জমি 13 একর জমি সেটা কিনে নেওয়া হয়েছিল ন্যায্য মূল্যে, ফলে ওখানে জমি অধিগ্রহণের কোনো ব্যাপার না। এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে উস্কানিটা কোত্থেকে আসে খুব গুরুত্বপূর্ণভাবে, যে লেফট ফ্রন্ট বা সিপিআইএম বোধহয় সিঙ্গুর রায়ের অন্যতম বিচারক গোপাল গৌড়ার একটা বক্তব্য আমি একটু পড়ে দিই। দি স্টেট কমিটেড ফ্রড অফ পাওয়ার ইন ল্যান্ড অ্যালটমেন্ট সাইটিং পাবলিক গুড, এটা সিঙ্গুর রায়ের সময় তিনি বলেছিলেন। এই একটা কথাতে মনে হয় সিপিআইএম এর এই জমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যাপারে অংশগ্রহণ করা উচিত নয়। আসলে সিপিআইএম এর অবস্থা হয়েছে এইরকম যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো বিবিধ রতন। কারণ তারা কিন্তু এই পরিস্থিতিটাকে কাজে লাগালো, একদিকে ভাঙড়ের আন্দোলন আর দু একদিন বাদে শিল্প সম্মেলন, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবং এই কাজে লাগাতে গিয়ে দেখা হলো আনন্দবাজারের হেডিং হলো যে ঢের হয়েছে ভালো মানুষই, দুঃসময়ের নয়া অবতার। খুব আশ্চর্যজনকভাবে দেখলাম যে মিলন বালার বাইরে বিক্ষোভের নামে যে অসভ্যতা হলো, এই অসভ্যতাগুলো আমি দেখলাম যে তার মানে মাস্টার মাইন্ড হচ্ছেন বুদ্ধদেব বাবু। তিনি নাকি পপ কমিটির প্রধান এবং তিনি চাইছেন যে এখন একটু অ্যাকশন মুডে দল যেন আসে, সুতরাং সেই অ্যাকশন মুডে তারা আসতে চাইছে দলটা। আর তার যে সীতারাম ইয়েচুরি মানে সাধারণ সম্পাদক সিপিআইএম, তিনি একটা বক্তব্য রেখেছেন যে দলটাকে একটু চাঙ্গা করতে গেলে অ্যাকশন মোড ছাড়া আর পথ নেই। অর্থাৎ এই অ্যাকশন মোড এনে একটা পুরো বাণিজ্যিক ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য তারা তৈরি করে ফেললো। এবং খুব স্বাভাবিকভাবে দেখা গেল যে অথচ ওই 30 তারিখের মিটিংয়ে যখন তারা অংশগ্রহণ করবে, সেই সময় এপিডিআর এর পক্ষ থেকে বলা হলো যে বামপন্থীরা বিশেষত সিপিআইএম যেন মিটিংয়ে না আসে, কারণ তারা যেভাবে নন্দীগ্রামে এবং সিঙ্গুরে যেভাবে জমি অধিগ্রহণ করেছে, যে পদ্ধতিতে করেছে, সেটা নিয়ে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে। আর আরেকটা কথা আমি উল্লেখ করে বক্তব্যটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে সিপিআইএম এর দেখবেন এখন শ্রেণী চরিত্রের বদল হয়েছে কমিউনিস্টদের খুব। এখন ওরা আর মুড়ি তেলে ভাজা খান না, এখন ওরা পিৎজা খান, ম্যাকডোনাল্ডসে যান, ওনারা এখন কেএফসিতে যান এবং ওনাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয় 5 স্টার হোটেলে। ফলে ওদের এখন জীবন জীবিকা সমস্ত কিছুর একটা পরিবর্তন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা যে জমির চরিত্রে বদল করা হবে না এবং কৃষি জমির চরিত্র কোনোভাবে বদল করা হবে না, আইন আনছেন মুখ্যমন্ত্রী তিনি মানবাধিকার সম্পর্কে সচেতন। আর একটা ছোট্ট লাইন, 3টে লাইন বলে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে সুকুমার রায়ের আবল তাবলের নারদের 3টে লাইন। সেটা যদি মিথ্যে কেন লড়তে যাবি, ভেরি ভেরি সরি মশলা খাবি, সেকেন্ড আর দাদা বল সব সদবোধ ঘরে চল, ডোন্ট পড়োয়া অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। ধন্যবাদ সুমনবাবু। নিঃসন্দেহে সুকুমার রায় ভীষণ সংক্রামক, কোনো সন্দেহের অবকাশ নেই। সুমনবাবু বললেন যে ন্যায্য মূল্য পেয়েছেন, প্রত্যেক কৃষক কি ন্যায্য মূল্য পেয়েছেন? বারবার তার বক্তব্যে মার্ক্সবাদী বাংলার কথা এলো। আমার বিপক্ষের পরের বক্তা মার্ক্সবাদী পার্টি থেকে তন্ময় ভট্টাচার্য, যারা 1000 একরের জমিতে সিঙ্গুরে শিল্পায়নের স্লোগান তুলেছিলেন, ভাঙড়ে 13 একর জমিতে তারা বিরোধিতা করবেন। তন্ময়বাবু নমস্কার। আমাদের শাস্ত্রে নাকি আছে 1000টা মিথ্যে কথা বললে নরকে তেলের কড়াই। সুমন মনে রাখে যেন, ভাঙড়ে জমি অধিগ্রহণ হয়নি, সরকার করেনি। আচ্ছা, এই নোটিফিকেশনটা কলকাতা গেজেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিফল্ট ডিপার্টমেন্ট ল্যান্ড অ্যাকুইজিশন নোটিফিকেশন ডেটেড 20/2/2013, টোনা মৌজা, মাছিভাঙা গ্রাম, 15টা প্লট, 95টা জমির মালিক। একটা কমন, অনেকগুলো প্লটের মালিকানায় তার অংশ আছে এমবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, যা প্রমাণ করে এরা অনেকগুলো প্লটেই আগে থেকে কিছুটা করে জমি কিনে নিয়েছিল। কে এর মালিক খুঁজে বের করা হোক। দাম, নরেশ মণ্ডল, 4 ভাই, 22 শতক জমির মালিক। যান খবর নিন, 16 শতকের দাম পেয়েছে, বাকি দাম পায়নি। এইরকম একটি কেস আছে, সরকারের 30,000 টাকার চেক দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেক ইস্যুয়ার, পাওয়ার গ্রিড কর্পোরেশন চেক ইস্যুয়ার 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, কাঠা পিছু সব আছে, সব ভিডিও রেকর্ডিং করা আছে, কোথাও কোনো অসুবিধে হবে না। জলা জমি বলা হচ্ছে তো, 12.5 বিঘে ওয়াকফ বোর্ডের জমি আছে ওর মধ্যে।
নাইদার অ্যাকুইজিশন নর পারচেস। কি হয়েছে? মোবাইলের ভিডিও রেকর্ড, আজকে সকালে মাছিভাঙায় গেছিলাম, দেখে এসেছি। আরাবুল ইসলামের ভাই খুদে দাঁড়িয়ে আছে, মোটর সাইকেল নিয়ে এই মালিকগুলোকে বাড়ির থেকে নিয়ে আসা হচ্ছে। পঞ্চায়েত অফিসের একজন ক্লার্ক পঞ্চায়েতের একটা এই মোটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই খাতায় লোকটাকে সই করানো হচ্ছে, তারপরে তাকে একটা চেক দেওয়া হচ্ছে। চেকের অ্যামাউন্টটা ওতে ন্যাচারালি বোঝা যাচ্ছে না, মুখে শুনে এসেছি, কারোর ক্ষেত্রে 1 লাখ, কারোর ক্ষেত্রে 1.5 লাখ, নির্দিষ্ট কোনো দাম নেই। ভীতি কে সঞ্চার করছে? ভাঙড় তো বরাবর হচ্ছে জমির বিক্রয় ক্ষেত্র। আপনাদের মনে আছে আমরা যখন রাজ্য সরকার চালাতাম তখন বারাসত থেকে রায়চক রাস্তা করতে চেয়েছিলাম, সেই রাস্তা ভাঙড়ের ভিতর দিয়ে যেত। আজকের মুখ্যমন্ত্রী তিনি ভাঙড়ে মিটিং করে বলে এসেছিলেন যে 50,000 পরিবারকে আমরা উচ্ছেদ করব, সুন্দরবনে পাঠিয়ে দেব, মন্দির মসজিদ ভেঙে দেব। এই গুজব এক সময় ভাঙড়ে আগুন জ্বালিয়েছিল। যে মফিজুল পুলিশের গুলিতে খুন হয়েছে সেই মফিজুলের বাবা আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন, এবিপি আনন্দের সাংবাদিকও ছিলেন, নিশ্চয়ই দেখানো হয়েছে। তিনি পকেট থেকে মমতা ব্যানার্জির ছবি বের করে বলেছেন, আমি তৃণমূল করি, আমি নন্দীগ্রামেও গেছি, আমি সিঙ্গুরেও গেছি, ওখানে যদি আমি বহিরাগত না হই তাহলে এখানে কেন আজকে শর্মিষ্ঠাদিকে বহিরাগত বলা হবে? ওপেন স্টেটমেন্ট করেছেন আজকে সকালবেলা আমার চোখের সামনে। 3, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 17ই জানুয়ারি একটি টুইট করলেন, এলাকাবাসী না চাইলে পাওয়ার গ্রিড হবে না। 6 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর টুইট উইথড্র হলো, উইদিন 6 আওয়ার্স। এই প্রথম বোধহয় আমাদের মুখ্যমন্ত্রী কোনো কিছু বলে সেখান থেকে সরলেন। পার্ক স্ট্রিটের সাজানো ঘটনা আজ অব্দি সরেননি। নন্দীগ্রামে হাজার হাজার শিশুকে পাচিরে ফেলে দেওয়া হয়েছে, একটাও লাশ নদীর জল থেকে আবিষ্কার না হলেও মুখ্যমন্ত্রী সরেননি। হাজার হাজার মহিলার স্তন কেটে দেওয়া হয়েছে, একজন এরকম মহিলাকেও টিভির সামনে হাজির না করতে পারলেও মুখ্যমন্ত্রী সরেননি। সুমনবাবুর এটা খুব গর্ব ছিল, তার নেত্রী কখনো তার বক্তব্য থেকে সরেন না। এই প্রথম মুখ্যমন্ত্রী তার বক্তব্য থেকে সরলেন। যে টুইটটা তিনি করেছিলেন 6 ঘন্টার মধ্যে সেই টুইটটাকে উইথড্র করলেন। কে এখন ছড়াচ্ছে গুজব? আন্দোলনের পরে পিজিসিএলআই তারা ওখানে একটা বিজ্ঞাপন দিল, ওই পাওয়ার গ্রিডের ওখানে। কি বলল সেই বিজ্ঞাপনে? বিজ্ঞাপনে বলা হলো, কোট আনকোট, ট্রান্সমিশন লাইনের নিচে বা পাশে কোনো বাঁশ বা ধাতব পদার্থ নিয়ে গেলে দুর্ঘটনা ঘটলে তারা দায়ী নয়। কেন? মূল জমিটা খুদেকে দিয়ে কেনানো হলো, অন্যদের দিয়ে কেনানো হলো। ট্রান্সমিশন লাইন যেগুলো বসছে, অসুবিধা কি ছিল? সরকারি বিজ্ঞপ্তি কি ছিল? একটা সাবস্টেশন হবে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের সুভাষগ্রামে, আর আরেকটা পাওয়ার গ্রিডের সাবস্টেশন হবে রাজারহাটে, ভাঙড়ে না। রাজারহাট থেকে এটা ভাঙড়ে শিফটেড হলো কেন? বেসিক কোশ্চেন ইজ দিস। রাজারহাট কলকাতা 156 সাবস্টেশন হবে, এইটা অরিজিনাল সরকারি বিজ্ঞপ্তি। সেটা ভাঙড়ে শিফটেড হলো কেন? ভাঙড়ে নিউ টাউন তৈরির পরে স্বাভাবিক নিয়মেই জমির দাম বাড়ছে। এই জমির উপরে যেটা ওমপ্রকাশ দা বলেছেন গ্রিড, লোভ, ঠিক যেখানে সাবস্টেশন তার ঠিক উল্টো দিকে তপবনের নামে সমপরিমাণ কিংবা তার চাইতেও বেশি জমি আজকে সকালে দেখে এসেছি বর্ডার দিয়ে বাউন্ডারি করা আছে। যে দুটো ছেলে মারা গেল, আলমগীর, মফিজুল, মৃত্যুর সঙ্গে লড়ছে আকবর মোল্লা, বিষ-মদ খেয়ে মরলেও 2 লাখ টাকা ক্ষতিপূরণ, পুলিশের গুলিতে মরলেও, পুলিশের গুলিতে নাকি মরেনি। আপনারা সবাই মৃত্যুর খবর দেখেছিলেন, এই চ্যানেল সহ সব চ্যানেলে। কেউ দেখেছেন পোস্টমর্টেম রিপোর্ট? পোস্টমর্টেম রিপোর্ট তো একটা হয়, পোস্টমর্টেম রিপোর্ট কোনো খবরের কাগজ ছেপেছে, কোনো টিভি দেখিয়েছে?
কি আছে পোস্টমর্টেম রিপোর্টে? মৃতদের শরীর থেকে যে বুলেট বেরিয়েছে সেটা 303 বুলেট। 303 বুলেট পুলিশ ছাড়া আর কেউ ব্যবহার করতে পারে না। যদি পুলিশ ছাড়া আর কেউ গুলি চালিয়ে থাকে তাহলে তার দায়ও মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রী হিসেবে নিতে হবে। যে বুলেট পুলিশ ছাড়া কারো কাছে যাওয়ার কথা না, সেই বুলেট অন্যের কাছে গেল কি করে? মুখ্যমন্ত্রী এই দায় নেবেন না? আন্দোলনের জন্ম 2017 সালে না, আন্দোলনের জন্ম 2013 সালে। বিডিও থেকে শুরু করে ডিএম, বিদ্যুৎ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা চাওয়া হয়েছে। কোনো আলোচনা ছাড়া উচ্চ ফলনশীল জমি দখল করা হয়েছে। আমাদের কথা সুমন জানতে চেয়েছে, মুখ্যমন্ত্রী তার কথা রাখুন, প্রতিশ্রুতি রাখুন। তিনি রিলোকেট করবেন বলেছেন পাওয়ার গ্রিড, করুন। শান্তিপূর্ণ ভাবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বাকি সমস্যা মিটুক। ধন্যবাদ। ধন্যবাদ তন্ময় বাবু। আমি শুধু তথ্যের খাতিরে বলি, এবিপি আনন্দ চ্যানেলেই পোস্টমর্টমের রিপোর্টের বিস্তারিত সেই খবর দেখানো হয়েছিল। দুটি মরদেহের শরীরে একটি আঘাত, বুলেটের আঘাত সম্ভবত, এবং আরেকজনের শরীরে বুলেটের আঘাত, তাছাড়াও গলায় গভীর ক্ষত। আমার তথ্যের কারণে এটা বলা দরকার। এটা কি বলা হয়েছিল? না, পোস্টমর্টম রিপোর্টে তার উল্লেখ নেই। যেটুকু ছিল সেটুকু দর্শকদের বলা হয়েছিল। না না, এক সেকেন্ড। না না, নন্দীগ্রামে কেউ জমি অধিগ্রহণ করেনি। আপনার গুলি চলেছিল, গুলি কে চালিয়েছিল? নন্দীগ্রামে এটা ওপেন ফোরাম না, এখনো দুজন বলার সুযোগ পাননি, এখনো বলার সুযোগ পাননি। তারপরে সরকার এক পা হয়ে গই। তন্ময় বাবু, সুমন বাবু, নন্দীগ্রামের সাথে ওপেন ফোরাম আছে, ওপেন ফোরাম আছে তন্ময় বাবু। আমি আবার বলে দিই, ওহো, ভাঙড়কে এই জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার পরের বক্তা সুমন বাবু, অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, যিনি ভাঙড়ের আন্দোলনের দিন অনেকের মনে হতে পারে যে প্রতিহিংসামূলক কথা, কিন্তু যিনি একেবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছিলেন যারা বিদ্যুৎ চায় না সেই কয়েকটি গ্রামে বিদ্যুৎ তবে বন্ধ করে দেয়া হোক। সুমন মুখোপাধ্যায়। কলেজ জীবনে আমার মনে পড়ে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, যে এখানে একটা মাতাল একটা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে এক পা ঝুলিয়ে তার গ্রামবাসীকে শাসাচ্ছে, আমার সঙ্গে যদি বাসন্তীর বিয়ে না হয় আমি এখান থেকে লাফাবো। আর গ্রামবাসীরা সবাই মিলে মসির কাছে গিয়ে বলছে তার সঙ্গে আলোচনা করো, তাহলেই মিটে যাবে, এবং সে যদি না মেটে তাহলে একটা লোক মারা যাবে। আমি ভাবতে পারি না যে পশ্চিমবঙ্গের চিত্তে ঠিক এই জিনিসটাই ঘটাবে। কয়েকজন গিয়ে নিজের রাস্তা ভাঙবে, রাস্তা ব্লক করবে, সরকারি গাড়ি পুড়িয়ে দেবে যাদের জমির উপর যায়নি। কারণ না কেউ তাদের বুঝিয়েছে এই লাইনটা উপর দিয়ে গেলে সাংঘাতিক ক্ষতি হবে তোমার। আমাদের আলোচনা অনেক কিছু গরম কথা হয়ে গেল, সামাজিক তথ্য নিয়ে আসা হলো, মাফিয়া নিয়ে আসা হলো, ল্যান্ড ব্যাংক নিয়ে আসা হলো, পলিসি চেঞ্জ নিয়ে আসা হলো, কিন্তু সেটা কিন্তু তর্কের বিষয় নয়। আমাদের দরকার এখন তর্কটা আবার ফিরে যাওয়ার। প্রথম লাইন বলছে ভাঙড়ে কাটুক বিদ্যুৎ গ্রিড বিটি, তো ওই আলোচনাটা ওইখানেই থাক। বিদ্যুৎ ভাঙড়ে যাওয়া উচিত কিনা, এবং কোথায় কি হয়েছিল, কবে কোন মুনি কি করেছিলেন, কোথায় কি দুর্বাসা কতখানি করেছিলেন, অগস্ত্যমুনি কত জল খেয়েছিলেন, সেটা শুনতে আমরা আসিনি। আমরা শুধু এটা শুনতে এসেছি ইলেকট্রিফিকেশন দরকার কিনা, বিদ্যুৎ আদৌ যাওয়া উচিত কিনা, এবং যদি গিয়ে থাকে কেন যাবে না। তাতে প্রথম বক্তা, আমি খালি তাদের কথাগুলো তুলে ধরি, এসে প্রথমে তিনি বলছেন কোথায় আলু যাওয়া প্রয়োজন আর কোথায় যাওয়া নয় সেটা আমাদের ভাবা উচিত। আবার এটাও নয় শুনতে হলো আলো কোথায় যাবে তার আবার প্রয়োজনতা। তাহলে আলোকেরই ঝর্ণা দ্বারায় ধুইয়ে যাও কথা কেন আসবে? আলো সর্বত্র দরকার, ক্রিসমাসে হোক, দুর্গাপুজোয় হয়, মার ব্রিজে হোক, এমনকি প্রতিবাদ করলে মোমবাতি দিয়ে হোক, আলো ছাড়া কোনো অন্ধকার কাটে না। এবং যতক্ষণ না আলো পৌঁছচ্ছে, আমাদের শাস্ত্রেও বলছে অসতোমা সদ্গমায়া তমসোমা জ্যোতির্গময়া, জ্যোতি ছাড়া, আলো ছাড়া কোনো অন্ধকার যায় না। আমরা সেইখানে দেখতে পাচ্ছি একের পর এক বক্তা এসে মাফিয়া রাজ, জমি কাজ যাওয়া উচিত ছিল, কেন রাজ এইখানে হলো, কেন ওইখানে হলো না, লুটে পুটে করে দে মা, আমরা খেয়ে বাঁচি। এই যে এই পয়েন্টটা
এই পয়েন্টটাই কিন্তু বোধহয় ওম প্রকাশ বাবু তুলে ধরার চেষ্টা করেছিলেন যখন বলছেন পাওয়ার গ্রিড। আমরা দেখতে পাচ্ছি যে যে মন্ত্রী এখন আছেন এইখানে, যে সরকার আছেন, ঠিক তার অপোজিটে যারা যারা সেই প্রতিনিধিত্ব করছেন তারা ওইদিকে। তো এইটাই হচ্ছে পাওয়ার গ্রিড। যেমন করে হোক লোকেদের বুঝিয়ে দাও যে আন্দোলন করো, কেন না তোমরা আমাদের সময় আটকে ছিলে, এবার আমরাও বদলা নেব, আমরা উস্কানি দিই, আমরা আমি কথাটা শেষ করিনি, তারপর আপনি বলুন। এ তো দেখতে পাচ্ছেন অসহিষ্ণুতা, দেখতে পাচ্ছেন ইনটলারেন্স, আলোচনাই করতে দেবে না, লন্ডভন্ড করে দেয়। এখানে কথা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট স্টাডি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি। আমি ডিমান্ড করছি এই ইম্প্যাক্ট স্টাডিটা করা হোক, যে সরকারি গাড়ি, সরকারি রাস্তা ভেঙে দেওয়ার জন্য কে দায় এবং তার ইম্প্যাক্ট কি। আমি খুশি যে অ্যাট লাস্ট মুখ্যমন্ত্রী বলেছেন যে যে হবে তার আমি পার্সোনালি অ্যাটাচ করব তার প্রপার্টি। আমি চাইব এই টাইপের দুর্নীতি, যেখানে আপনার আমার জিনিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, কই রেগে গিয়ে আমরা নিজের বাড়ি তো জ্বালাই না, সরকারি বাস জ্বালাই কেন? তাতে বেশি আলোড়ন হয় বলে, হাততালি পাওয়া যায় বলে। আর উস্কানি দিচ্ছে কে? বহিরাগতের দরকার নেই। আপনাদের বলে দিই, প্রথম রাজনৈতিক বই প্লেটো রিপাবলিক, তাতে লিখছেন, সক্রেটিস বলছেন আলোচনায় সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক যদি কোনো পলিসি আছে, সবচেয়ে বেশি টিরানি কোন সিস্টেম থেকে আসে? উনি বলছেন ডেমোক্রেসির থেকে আসে, গণতান্ত্রিক থেকে আসে। গ্রিস মনে রাখতে হবে হচ্ছে সেই জাত যারা ডেমোক্রেসি দিয়েছে, তারা বলছে ডেমোক্রেসির দুটো জিনিস আছে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে, একটা হচ্ছে ফ্রিডম আর একটা হচ্ছে ইকুয়ালিটি। আর এটা যত দিতে থাকি আপনাদের পড়া দরকার। সেখানে উনি বলছেন যে প্রথম দিকে আমরা ইকুয়ালিটি বলতে কি বুঝি, নারী পুরুষ এক হয়ে যায়, তারপরে গরিব বড় লোকের মতো সারার চেষ্টা করে, বড় লোক গরিবের মতো চেষ্টা করে এক হতে, তাদের মধ্যে কেউ মুখোশধারী গরিবের মতো সেজে তাদের মধ্যেই ভিড়ে যায়, শিক্ষক ভয় পাচ্ছে ছাত্রদের নিয়ে, এবং ক্রমাগতভাবে আমরা দেখতে পাচ্ছি এলিটকে বলা হচ্ছে যে তোমরাই হচ্ছে আমাদের দেশের শত্রু। তাতে কি আসে? তাতে টিরানি আসে, আলটিমেটলি লক্ষ্যভ্রষ্ট হয়। কেন? তাদের উস্কানি দেওয়া হয় যাতে সে ক্ষমতায় আসতে পারে। নইলে আমরা তর্ক চাইছি কেন? গ্রামবাসীর সঙ্গে তো আমরা তর্ক করতেই পারি। তার কর্ণধারে কে আসবে? যে উস্কানি দিয়েছে সে না, সে এসে আমাদের বলবে কেন? তাহলে সে একটা জায়গা পাবে, একটা রাজনৈতিক দল ক্রিয়েট করবে, করলে তার নেতা হবে, এমপি হবে, এমএলএ হবে, কত বড় হাততালি পাবে সে। তো আমাদের যদি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হয়, আমাদের মুখ্যমন্ত্রী দরকার কেন? মাথা ব্যথা হয়েছে মুখ্যমন্ত্রী, পায়ে ব্যথা হয়েছে মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের আলোচনা করা যাক। আমি তো জানি ইকোনমিক্সের ছাত্র হিসেবে সবচেয়ে চিহ্নিত সূচক লেনিন বলছেন, এখানে তন্ময় বাবু এসেছেন ওই পার্টির থেকে, লেনিন বলছেন ডেভেলপমেন্টের সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে ইলেকট্রিফিকেশন। ওটাকে সিনোনিম হিসেবে ট্রিট করা যায়। যদি এটা থাকে তাহলে ওইটা হবেই। তার বিরোধিতা কি সত্যি? আমার দাঁতের ব্যথা হয়েছে সেই জন্য আমি পায়ের নখকুনি তুলব না? এটা কি টাইপের যুক্তি? আমি তো ভাবতে পারি না যে আজকের দিনে সভ্য সমাজে অপোজিশন করব বলে যে কোনো জিনিস নিয়ে পড়ে যাব। কেন? আমি প্রগতি করতে দেবো না। প্রগতি হলে তো তোমার একটা ব্রাউনি পয়েন্ট হয়ে যাবে, তোমার একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। যদি ইলেকশন জিতে যাও আমি ফিরবো কি করে? কেন্দ্রেও তাই চলছে, রাজ্যেও তাই চলছে। এর থেকে এই অন্ধকার থেকে জাগার জন্য একটাই উত্তর, জনসাধারণকে আমি জোর হাতে এই রিকোয়েস্ট করব যে প্লিজ দেশের কথা ভাবুন, জনসাধারণের কথা ভাবুন। ইকুয়ালিটি বলতে যারা অন্ধকারে আছে তুলে ধরুন, এতে কোনো রাজনীতি আনবেন না। দেশের প্রগতি কোনো দেশ, কোনো সভ্য সমাজ আটকায় না ফর ডেভেলপমেন্ট পারপাসেস। একমাত্র পশ্চিমবঙ্গে আমি দেখতে পাচ্ছি দিনের পর দিন এটা হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার এবং আপনাদের প্রতিবাদ না করলে এটা চলতে থাকবে। ধন্যবাদ সুমন বাবু। আমার বিপক্ষের শেষ বক্তা শ্রমিক ভট্টাচার্য। অনেকে বলছেন শ্রমিক বাবুর দল বিজেপি কাল আনুষ্ঠানিক যে সাংবাদিক সম্মেলন করে পাওয়ার গ্রিডকে সমর্থন করেছেন এবং এই প্রকল্পের পাশে দাঁড়িয়েছেন জোরের সঙ্গে, তাতে শ্রমিক বাবুর পক্ষে বলা উচিত ছিল। বিপক্ষে শ্রমিক কি বলে আমরা দেখব। নমস্কার, আমি পাওয়ার গ্রিড হওয়ার পক্ষে।
কৃষককে সঙ্গে নিয়ে, কৃষকের জীবন জীবিকা লুট না করে গণতান্ত্রিক পরিবেশে আলোচনার মধ্যে দিয়ে উত্তর দক্ষিণ 24 পরগনার মানুষের উন্নত থেকে উন্নততর আধুনিক জীবন উপহার দেওয়ার লক্ষ্যে আমি পাওয়ার গ্রিডের পক্ষে। একটু আগেই আমার সম্পর্কে সঞ্চালক বললেন যে আমি ঠিক নিজের অবস্থানটা কোথায় সে নিয়ে হয়তো আমি কিছুটা প্রশ্নচিহ্নের মুখে। তবে আমি শুধু এটুকুনি বলতে পারি যে রটনা রাজনীতিতে থাকবেই। এই বহুত্ববাদী সমাজের মধ্যে কিছু রটনা তো চলবেই। হয়তো এরকম কেউ বলতে পারেন, আমি নিন্দুকেরা বলতে পারে যে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের জোয়ার চলেছে সেই উন্নয়নের জোয়ারে টাকে চুল গলাবারও যে একটা সম্ভাবনা দেখা গেছে, পাওয়ার গ্রিডে তার গেলে হয়তো সেখানে টাকে চুল গজানোর সম্ভাবনা নেই। এ ধরনের বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির কর্মী, আমরা একটা কথা ছোট থেকে শিখি যে নেতা পরিস্থিতির খুব একটা বেশি জন্ম দিতে পারেন না, পরিস্থিতি নেতাকে তৈরি করে দেয়। এটা তো পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি নয়, হরিনাম সংকীর্তনের দল নয়। একটা রাজনৈতিক দল যে শাসক ক্ষমতায় আছে, বিরোধীরা গণতান্ত্রিক পদ্ধতিতে তার বিরোধিতা করবেন। একটা রাজনৈতিক দল যে শাসন ক্ষমতায় আছেন তার অভ্যন্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা, অতীতের নির্বাচিত প্রতিনিধিরা একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দেবেন, সেখানে মানুষ বিভ্রান্ত হবেন, একটা এ ধরনের পরিস্থিতি তৈরি হবে। সেখানে তো স্বাভাবিকভাবে বিরোধী কেউ থাকলে সে তো একটু কাছে গিয়ে বলবেই এই এসো না একটু গল্প করি। সে তো ছেড়ে দেবে না তার অবস্থানকে। পরিস্থিতির জন্য কারা দায়ী? এটা একটা সামাজিক ক্ষত। আজকে শুধু ভাঙড়ে জমি চলে যায়নি, পশ্চিমবঙ্গের বহু প্রান্তে গান পয়েন্টে কৃষক জমি দিতে বাধ্য হয়েছে। পোশাকের রং বদলে গেছে, কথা বলার ঢঙে খুব একটা পরিবর্তন হয়নি, শাসকের ভাষার পরিবর্তন হয়নি। সিঙ্গুর নন্দীগ্রামেও মাওবাদীদের উপস্থিতি নিয়ে তখন প্রশ্ন উঠেছে, আজকে এখানে আরেক অতি বামপন্থী নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সমস্ত প্রশ্নকে যদি আমরা দূরে সরিয়ে রাখতে পারি তাহলে দেখা যাবে যে রাজ্যের 84% জমি ছোট জমি, তার মালিক ছোট জমির পরিমাণ, টোটাল ল্যান্ড যেখানে ফ্র্যাগমেন্টেড, সেখানে যদি রাজ্য সরকারের কোনো ইন্টারভেনশন না থাকে, রাজ্য সরকার যদি সেখানে না ঢোকে, তাহলে কোনোদিন এ রাজ্যে প্রগতির স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শিল্পায়নের স্বার্থে এবং যে স্বপ্ন আমরা আমাদের দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী যে আমরা এগিয়ে চলেছি, ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ পিছিয়ে পড়ছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মামাটির সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয়। পরিস্থিতির বদল হয়েছে। ভাঙড়ের এক নেতা হাইকোর্টের কোন একটি বেঞ্চের রায়, তিনি এলাকায় ঢুকতে পারছিলেন না, বাইরে ছিলেন, দীর্ঘদিন কিট স্ট্রিটে ছিলেন। একজন নির্বাচিত আজকে যিনি জনপ্রতিনিধি মন্ত্রী, তার তিনি দপ্তরে ছিলেন, আজকে তিনি এলাকায় ঢুকলেন তার জয়ের একজন নিয়ামক হয়ে। আর কিছু মানুষ দেখা যায় শাসক দলে সমস্ত আঙুল তুলে দিচ্ছেন ওই একজনকে, আরাবুলের দিকে। শুধু আরাবুল নয়, ওখানে ভীমরুলেরা তো ছড়িয়ে আছে। এই ছড়িয়ে থাকার মূল কারণটা কি? সরকার প্রকাশ্যে বলছে আমরা জমি অধিগ্রহণ করব না, আবার একইভাবে জেলা শাসক সেখানে গিয়ে জমি অধিগ্রহণের নোটিশ দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় মানুষ অবস্থা করতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যাদের জমির প্রয়োজন সরাসরি জমি কিনবে মালিকের থেকে। এটা কোন অবস্থায় সম্ভব? যখন আদর্শ একটা পরিবেশ থাকবে, যখন বিক্রেতা বা জমির মালিক যেই হোক না কেন তিনি বাজার দর সম্পর্কে সচেতন থাকবেন, ক্রেতা এবং বিক্রেতার উভয়ের সচেতনতা থাকবে এবং সামাজিক পরিস্থিতি যে জায়গায় থাকবে যে আইন শৃঙ্খলা নিয়ে তাকে কোনো চিন্তা করতে হবে না, জমি না দিলে তার মাথায় কেউ বন্দুক ঠেকাতে পারবে না, সেখানে নেগোশিয়েট করা সম্ভব। কিন্তু যেখানে 84% জমির মালিক ছোট জমির মালিক, সেখানে কোনোদিন এভাবে জমি নেওয়া সম্ভব নয়। আর যেখানে ইনভলভমেন্ট থাকবে, আলটিমেটলি হাঙড়ি বলুন আর কেউটে সাপই বলুন, তারা কিন্তু ঢুকে পড়বে। এদেরও জন্ম দিচ্ছে পরিস্থিতি। আর এই সার্বিক পরিস্থিতির জন্য জন্ম যারা হচ্ছে এই বর্তমানের এই রাজ্য সরকারের এই নীতি। আজকে বিরোধিতা করছেন, বিরোধিতার জন্য বিরোধিতা। কেন্দ্রীয় সরকার ইউপিএর আমলে একটা জমি নীতি ঘোষণা করেছিল, সেই পুরনো দিনে ড্রাকোনিয়ান ল যে নিয়ে আমরা অনেক এই নিয়ে আলাপ আলোচনা করেছি টিভিতে। তার পরবর্তীকালে বর্তমানের এনডিএ সরকার তারাও একটা প্রস্তাবিত জমি নীতি নিয়ে, তখন দেখলাম সমস্ত বিভেদ ভুলে গিয়ে
বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং সিপিএম সমস্ত বামপন্থী একযোগে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা মানে কনসেনসাস প্রস্তাব পাশ করলো। একমাত্র বিরোধীতে আমি ভোট দিয়েছিলাম, তাতে সেই প্রস্তাব পাশ হয়ে গেল। আজকে যদি একথা বলা হয় যে এখানে বাইরের উস্কানি ছিল, তো স্বাভাবিকভাবে কেউ বলতে পারবে যে নন্দীগ্রামের ক্ষেত্রে, সিঙ্গুরের ক্ষেত্রে সেখানেও কেউ উস্কানি দিয়েছে। আজকে এর ইম্প্যাক্ট তো থাকবেই, যার জন্য আজকে বিশ্ব বাংলা যে বিশ্ববিদ্যালয় সেখানে আজকে মানুষ গিয়ে আক্রমণ করছে। আমরা দেখেছি NH-34 জমি অধিগ্রহণ করতে গিয়ে কি অবস্থা তৈরি হয়েছে। এর আগে যখন প্রধানমন্ত্রী সড়ক যোজনায় জমি অধিগৃহীত হয়েছে, কোনো সমস্যা হয়নি। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় জমি অধিগৃহীত হয়েছে, কোনো সমস্যা হয়নি। মানুষ উন্নয়ন চায়, কৃষক উন্নয়ন চায়, নিরন্ন মানুষ, প্রান্তিক মানুষ, তারা উন্নয়ন চায়, তারাও স্যাক্রিফাইস চায়। কিন্তু আমরা চাই বিরোধিতার জন্য বিরোধিতা। আমরা চাই 34 বছরের একটা মৃত অতীতকে মৃত বর্তমান করে মানুষের সামনে বাঁচিয়ে রেখে তার বিরুদ্ধে আন্দোলন করতে। আমার মনে হয় এর বিরুদ্ধাচরণের প্রয়োজন আছে। এটা ঠিকই সবকিছু উন্নয়ন নয়, আবার যে কোনো রাজনৈতিক দলের একটা সামাজিক দায়বদ্ধতা থাকবে। আমি মনে হলো কার ম্যানিফেস্টো দিয়ে প্রশ্ন চলে গেল, আমরা হঠাৎ 1500 মাইল দূরে চলে গেছি। রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা। আর প্রকাশ্যে গিয়ে যারা প্রকাশ্যে বুক বাজিয়ে যারা পোলিও খাওয়াতে দিচ্ছে না, যারা ফ্যামিলি প্ল্যানিং এর লাইগেশন ক্যাম্পের বিরোধিতা চারণ করছে, এই সরকার তো আবার তাদের অনুদান দিচ্ছে। সুতরাং প্রশ্নটা বিভাজনের রাজনীতির নয়, প্রশ্নটা উন্নয়নের নয়। আমরা উন্নয়নকে কিভাবে দেখছি এবং উন্নয়নের লক্ষ্যে যদি আমি এগোতে চাই, তার জন্য আমি মাধ্যম কোনটাকে বাছছি। আমি শুধুমাত্র জো জিতা ও সিকান্দার নীতি নিয়ে যে মানুষগুলো একদিন গান পয়েন্টে মানুষের অধিকার, কৃষকের জীবনটাকে কেড়ে নিয়েছিল, তাদের জামা বদলিয়ে আবার তাদের ময়দানে নামিয়েছি রাজনীতির স্বার্থে, তার পরিণতি এই জিনিস হবে। যারা মারা গেছেন তাদের মৃত আত্মার সদ্গতি কামনা করি, কিন্তু তদন্তের দাবি করছি। এবং যারা আন্দোলন করছেন তাদের প্রতি মানে স্বতঃস্ফূর্ত যদি আন্দোলন হয়ে থাকে, আমি তাদের ওপর সলিডারিটি এক্সপ্রেস করেও বলছি আমার দলের পক্ষ থেকে। আমরা চাই কেন্দ্রীয় সরকারের যে নীতি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যোজনা, যার পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন রুরাল ইলেকট্রিফিকেশনের জন্য, প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, দেশের মানুষ যে আলো চাইছেন এবং যে কথা উনি বললেন তমসমা সদ্গময় অসতমা জ্যোতির্গময়, আমি অসৎ কাউকে বলতে চাই না, কিন্তু তমসার অবসান করবার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার মনে হয় এই সরকারের জমি নীতি পরিবর্তন করবার প্রয়োজন আছে। না হলে এই সংঘর্ষ উত্তরোত্তর বাড়বে, এই সংঘর্ষ কমার কোথাও কোনো সম্ভাবনা নেই। আমি চাই পাওয়ার গ্রিড হোক, পাওয়ার গ্রিড একটু আগে একটু পরে বা ওখানেই হোক, যারা আন্দোলনকারী আছে তারা সঙ্গে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সময়। ওপেন ফোরাম, যার একটা অংশ ইতিমধ্যেই বক্তব্যের মধ্যেই শুরু হয়ে গেছিল, ওম প্রকাশ মিশ্রের হাতে মাইক উঠে এসেছে। সঞ্চালক মহাশয়, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো ক্ল্যারিফিকেশন করে দিলেন যে পাওয়ার গ্রিড তার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন নয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এখানে পক্ষে একজন অর্থনীতিবিদ, উনি কমপ্লিটলি কনফিউজড। উনি এটাকে ইলেকট্রিসিটির অ্যাভেলেবিলিটির সঙ্গে যুক্ত করছেন। ভাঙড়ে ইলেকট্রিসিটি রয়েছে এবং পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বহু এলাকাতে ইলেকট্রিসিটি আছে এবং সর্বত্র সেটা। এখানে পাওয়ার গ্রিড আর ইলেকট্রিসিটির কনজামশন, এই দুটোর মধ্যে পার্থক্য করার প্রয়োজনীয়তা আছে। সেকেন্ডলি, ছোট্ট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সরকারি সম্পত্তি ভাঙচুর করলে আইন প্রণয়ন করা হচ্ছে এবং সেটা প্রয়োগ করা হবে। নেই কেন? অনেকগুলি আইন ইতিমধ্যে রয়েছে, সেগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে না। আর এটা যদি করা হয় তাহলে পশ্চিমবঙ্গের জেলে কোনো জায়গা থাকবে না। সমস্ত তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, তাদের সেখানে স্থান করতে হবে। আর রেট্রোস্পেক্টিভ এফেক্টে করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীকেও কিন্তু জেলে যেতে হবে। তাহলে তন্ময়বাবুরা আশঙ্কা পড়বেন, তার কারণ 1 পয়সা বাড়ার জন্য ট্রাম্প পোড়ানো হয়েছিল। রেট্রোস্পেক্টিভ এফেক্টটা কত দূর হবে কেউ জানে না। না, কিন্তু জোকস অ্যাপার্ট, আমি একটা তথ্যের কারণে, এই যে বিলটা আসছে, আমার যেটুকু জানা আছে, শুধু সরকারি নয়, বেসরকারি সম্পত্তি ভাঙচুর করলেও সম্পত্তি বাজেয়াপ্ত এবং শাস্তি পেতে হবে। হ্যাঁ, আমি দুটো কথা বলতে চাই। এই যে পাওয়ার গ্রিড এবং তার যে হাই টেনশন তার, এর ক্ষতিকারক দিকগুলো আপনারা অনুগ্রহ করে পাওয়ার গ্রিডের ওয়েবসাইট, তাদের বিজ্ঞপ্তি এবং ইন্টারনেটে আপনি অসংখ্য লেখা পাবেন যেখানে এর ক্ষতিকারক দিকগুলো আছে। এর ভিন্ন চিন্তাও আছে, বিপরীত মতো আছে।
তাহলে এই যে গোটা ভাঙড়ের মানুষ এই বিপন্ন বোধ করছে, একদিকে আরাবুলদের অত্যাচার, অন্যদিকে এর এই যে হাই টেনশন লাইনের ক্ষতিকারক দিকগুলো তাদের জীবনের উপরে যে অন্ধকার ডেকে আনছে, এই ভীতিটা দূর করার দায়িত্বটা ছিল সরকারের। সরকার তার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করলো না, জনশুনানি করলো না। তাহলে আজকে যে এই পরিস্থিতি মানুষকে ঠেলে দিল, এর পুরো দায়িত্ব সরকারের। একটা শান্তিপূর্ণ আন্দোলনকে একটা হিংসা। রঞ্জিত বাবু বলছেন যে বিভ্রান্তির দায় সরকার। আর একটা কথা শুধু বলতে চাই, যে আইনটা করা হচ্ছে এটা একটা অত্যন্ত মারাত্মক একটা কালা আইন। সেখানে বলা হচ্ছে যে এতদিনকার আইন সিআরপিসি আইপিসির বিপরীতে, যে আপনি যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে, আপনাকেই প্রমাণ করতে হবে সেটা নির্দোষ, আপনি নির্দোষ। এটা একমাত্র সন্ত্রাস দমন আইনে হতে পারে। আজকে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ গণতন্ত্রের পীঠস্থান, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গণতান্ত্রিক আন্দোলন করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি এরকম একটা ভয়ঙ্কর আইন আনছেন, এরও আমরা তীব্র নিন্দা করছি। আমি নিশ্চয়ই ইলেকট্রিসিটি আর পাওয়ার গ্রিডের তফাৎটা জানি, কিন্তু আমি যেটা বলতে চাই, পাওয়ার গ্রিড দিয়ে তো লেবুর জল যায় না, ইলেকট্রিসিটিও যায়। তো সেটা যদি আমি বিরোধ করি, তাহলে আমি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনটাকে ইয়ে করছি। এবং তার পেছনে, ভাঙড় ডিস্ট্রিক্টের পেছনে যা যা নেবারহুড কান্ট্রিজ আছে, সবকটা এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং এইটা বিরোধ করাটা ঘোর অপরাধ। দ্বিতীয় প্রশ্ন, উনি যেটা বলছিলেন যে সিআরপি আইন যেটা হয়েছে, এগুলো যদি হয়ে থাকে বা ওনার যদি বক্তব্য থাকে, আমাদের ডেমোক্রেটিক আইনে আমরা পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে এই প্রশ্নগুলো তুলতেই পারি। আমরা একটা স্পেশাল কমিটি বসিয়ে সেগুলো আলোচনা করতে পারি। তার উত্তর নিশ্চয়ই নয় যে রাস্তাঘাটে গিয়ে সেটা খুঁড়ে জনজীবন বিপজ্জন্য করে আমাদের চলতে হবে। ছোট তিনটে প্রশ্ন আছে। প্রথমে আমি রঞ্জিত বাবুকে জিজ্ঞেস করছি যে উনি যে পাওয়ার গ্রিডের ক্ষতিকারক দিকটা বলেছেন, ভারতে তো বিভিন্ন জায়গায় হয়েছে, কোথাও তো কোনো কমপ্লেন আসেনি যতদূর আমি জানি। আপনি তাদের ওয়েবসাইট দেখবেন, সেখানেই তারা বলছে। আমি কৌশিক বাবু একটু শুধু যোগ করে দিই, সেটা হচ্ছে বিশ্বের উষ্ণায়ন হচ্ছে এখন, তার মানে যেটা মূল বিভিন্ন, আমি লিফলেটেও দেখেছি যে SF6 নামে একটা গ্যাস হতে পারে, সেখান থেকে ভোপাল গ্যাস দুর্ঘটনার মতো বড় দুর্ঘটনা হতে পারে লেখা হচ্ছে। এটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড, এবং সেই গ্যাস বিশ্ব উষ্ণায়নের ফলে কার্বন ডাইঅক্সাইডের যে ক্ষতিকর প্রভাব, তার তুলনায় এর প্রভাব পরিবেশে মাত্র মানে পাওয়ার গ্রিড অঞ্চলে 0.01%, এক নম্বর। দুই হচ্ছে ওজোন স্তরে, ওজোনোস্ফিয়ারে তার কোনো ইম্প্যাক্ট নেই। সুতরাং আমার মনে হয় উনি যেটা যথার্থই বলেছেন যে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর দুটো প্রশ্ন আছে, শ্রমিক বাবুকে একটা প্রশ্ন আছে। সেইটাও খুব ভয়ঙ্কর, সেটা তার রিপোর্টগুলো আছে, তার বিপরীত মতো আছে। কিন্তু আমি বলছি তার নিচে ধানের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, এইরকম পার্সেন্টেজটাও খুব কম, কোনো ছবি পাওয়া যাচ্ছে ক্যান্সার থেকে নিউরোলজি থেকে সমস্ত। শ্রমিক বাবুকে একটা প্রশ্ন আমার, উনি সিঙ্গুর নন্দীগ্রামে মাওবাদীদের কথা বলেছেন, কিন্তু ওখানে কিন্তু সুশীল সমাজ বড় রোল প্লে করেছিল, সিভিল সোসাইটি। তাই এটা আমার প্রশ্ন ছিল, আপনি ওখানে মাওবাদীদের টেনে আনলেন, কিন্তু ওখানে কিন্তু প্রতিবাদটা সাধারণ নাগরিকদের দিক থেকেই হয়েছিল সিঙ্গুরের ক্ষেত্রে। এবং নন্দীগ্রামের ব্যাপারে আমি তন্ময়বাবুকে জিজ্ঞেস করবো, আমরা কি নন্দীগ্রামে মৃত্যুর মিছিল দেখিনি? মানে নন্দীগ্রামের পুলিশের গুলিচালনা বা নন্দীগ্রামের প্রসঙ্গ আপনি টেনেছিলেন, আমি জাস্ট উত্তরটা চাইবো আর কি। আপনি মহিলা এবং শিশুদের মৃত্যুর কথা বলেছেন নন্দীগ্রামে, কিন্তু ওইখানে তো আমরা উল্টো দিক থেকে দেখেছি যে পুলিশ গুলি। আপনি বলছেন 14 জন মানুষের মৃত্যু হয়েছিল। না ঠিকই তো বলেছেন, কিন্তু এই ঘটনাটা ঘটবার অনেক আগে জানুয়ারি মাসের 7 তারিখে শঙ্কর সামন্ত বলে একজন পঞ্চায়েত সদস্য খুন হয়েছিল। বিডিও অফিসের একটা গাড়ি এবং পুলিশের একটা গাড়ি জ্বালানো হয়েছিল, সেটা সরকারি সম্পত্তি ছিল। 11ই ফেব্রুয়ারি দিদেন চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য জনসভা করে বলেছিলেন 1 ছটাক জমিও নন্দীগ্রামে অধিগ্রহণ করা হবে না, পঞ্চায়েত অফিসে যে বা যারা নোটিশটা নিয়েছে আপনারা সেটা ছিঁড়ে ফেলুন। তারপরে সরকার কোনোদিন নন্দীগ্রামে জমি অধিগ্রহণ করতে যায়নি, একটা জমিও নিতে যায়নি, কিন্তু ওখানে রাস্তা কাটা হচ্ছিল, ছত্রধর মাহাতোর বাইকে চেপে ঘোরা হচ্ছিল, মিটিং হচ্ছিল, ভুল বোঝানো হচ্ছিল। আপনার ডান দিকের লোক, আপনার ছত্রধর মাহাতো মাওবাদী নেতা, হ্যাঁ মাওবাদী নেতা, এখন তিনি জেলে আছেন। আপনার ডান দিকের লোক, আপনার বাদিকের লোক, তাই নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করছিল। আমি সেই সময় আপনাকে চিনতাম না, ফলে বলতে পারবো না আপনি নিজে ঠিক করছিলেন। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল, নন্দীগ্রামে 1 ছটাক জমিও কিন্তু কেউ অধিগ্রহণ করেনি, কোনোদিনই অধিগ্রহণ হয়নি নন্দীগ্রামের জমি। ফলে গোটা ব্যাপারটা এইবার, তারপরে নন্দীগ্রামে যেটা হলো সেটা হচ্ছে আইন শৃঙ্খলার অবসান। আইন শৃঙ্খলা শেষ হয়ে গেল, নৈরাজ্য প্রতিষ্ঠিত হলো, একটা রাজ্যের সরকার
নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তার শাসন প্রতিষ্ঠা করা দরকার ছিল। যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক হয়নি, ভুল হয়েছে। রাজ্য সরকার বারবার স্বীকার করেছে, দিদেন মুখ্যমন্ত্রী বারবার স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করেছে, ভুল স্বীকার করেছে, কোনো অসুবিধে নেই। আজও যদি বলতে বলেন, আজও বলবো এই প্রক্রিয়াটা ভুল ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, যারা রাস্তা কাটছিল, যারা ছত্রধর মাহাতোর সঙ্গে বসেছিল, তারা কি ভুল স্বীকার করবে? তারা যদি ভুল স্বীকার না করে তাহলে পরে আমি একটু এখানে আমি একই পক্ষ হলেও আমি একই পক্ষ হলেও তন্ময় বাবুর বক্তব্যে খুব আপত্তি জানাচ্ছি। তন্ময় বাবু অত্যন্ত ভুল তথ্য পরিবেশন করলেন, উদ্দেশ্য প্রণোদিত তথ্য পরিবেশন। আমি খালি একটা প্রশ্ন একটু তন্ময় বাবুকে বলবো যে যদি 11ই ফেব্রুয়ারি তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রামের ঘটনা মানে নন্দীগ্রামে কিছু হবে না ঘোষণা করে থাকেন, তাহলে কি কারণে 14ই মার্চ 2007 ওই পুলিশের ছদ্মবেশে পুলিশের পোশাক পরে খালি পায়ে বন্দুক ছোঁড়ার যে মানে গুলি ছোঁড়ার যে ফুটেজ, সেটা তো এবিপি আনন্দের কাছেও আছে, ওই ফুটেজ এখনো ওনাদের আর্কাইভে পাওয়া যাবে। তাহলে এই যে আপনাদের যে পরস্পর বিরোধিতা এবং মিথ্যাচারটা সাংঘাতিক, সঙ্গে পরস্পর বিরোধিতার সম্পর্ক কি? বিধাননগরে কে কোনটা পরস্পর বিরোধী? কদিন আগে গৌতম দেবের মতো সিপিআই লিডার বলতে পারে আমি ভাঙড়কে ছড়িয়ে দেব পশ্চিমবঙ্গের চারদিকে। আপনি কি অস্বীকার করছেন? এই ধরনের আমি 14ই মার্চ অস্বীকার করছি না। উস্কানিমূলক একটা দলের রাজ্য সম্পাদক বলছেন যে কিভাবে আপনি বলুন, আপনি আগে বলুন 11ই ফেব্রুয়ারি অস্বীকার করছেন কিনা? দেখেছে, তাহলে কি উনি মাৎসন্যায় চাইছেন? উনি চাইছেন একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক। মাৎসন্যায় তো আপনি করেছেন, আপনি করেছেন। আপনারা ধারাবাহিকভাবে বারবার সব জায়গায় বলেছেন, আজও করছেন। যে কারণে দেখা যাচ্ছে যে আপনারা যখনই বেরোচ্ছেন তখনই কিন্তু মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। খুব দুর্ভাগ্যজনকভাবে এপিডিআর এর মতো সংগঠন বলেছে বোঝা যাচ্ছে মানুষ কার কাছ থেকে মুখ ফেরাচ্ছে সবাই না থাকে। কোনো বলার অধিকার ভাবমূর্তিটা ফিরিয়ে আনুন দয়া করে। সেটা তো আপনার থেকেই শিখতে হবে। একমাত্র আপনার কাছ থেকে শেখা যায় পরিবর্তন আপনাদের। শ্রমিক ভট্টাচার্য, আমি বললাম না, নরকে কিন্তু 7 মণ তেলে ভাজা। মার্ক্সবাদীরা শাস্ত্রেও বিশ্বাস করেন? উনি বিশ্বাস করেন, তাই ওনাকে শাস্ত্রের উদাহরণ দিচ্ছি। শিবকাশি মঠে যাওয়ার পরে যাওয়ার পরে তো ওনাদের লাইন চেঞ্জ হয়েছে। এখন তো দুর্গাপূজাতে বলছেন যে অংশগ্রহণ করার জন্য। এখানে তো বেশ কিছু মানুষ আছেন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেটা সগর্বে ঘোষণা করেন। এখনো পর্যন্ত দুজন সুযোগ পাননি, শ্রমিক ভট্টাচার্য, দেবনারায়ণ বাবু। প্রথমে শ্রমিক ধর্মাচরণ করছেন তো এখন। সুভাষ চক্রবর্তীকে আগে ভুল করে শাস্তি দিয়েছিলেন তারাপীঠে গিয়ে পুজো দেওয়ার জন্য। শাস্ত্রও বলতে পারি, আপনার শাস্ত্রও বলতে পারি, সুমনদার মতো লেখাপড়া না জানলেও সুমনদার যে প্লেটো তাও বলতে পারি। আপনি এবারে দুর্গাপূজা উদ্বোধন করতে গেলে সেটাই হতো বিতর্ক হতে পারে। এটা তো আপনাকে নিয়েও হয়েছে বিতর্ক। আচ্ছা আমার খারাপ লেগেছে। পার্টিতে বিতর্কে আপনার কি হয়েছে? আমার খারাপ লেগেছে। আচ্ছা এবার ছেলে মানুষই আছে। আপনার প্রতি সমবেদনা রইল, আপনার প্রতি সমবেদনা রইল, আপনার জন্য সহানুভূতি রয়েছে। শ্রমিক ভট্টাচার্য, হ্যাঁ দেখুন, আমি বলেছি যখন একটা রাজনৈতিক পরিস্থিতি এমন তৈরি হয়, যখন সামাজিক অশান্তি তৈরি হয়, মানুষ কিছুটা বিভ্রান্ত থাকেন, তখন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি তার মধ্যে ঢুকতে পারেন, সেখানে গুজবও ছড়িয়ে যায়। এটা আমাদের অতীতের অভিজ্ঞতা। এবং আমার মাওবাদী প্রসঙ্গ এখানে টেনে আনার অর্থ শুধু শাসক দলকে আক্রমণ করার তাই উদ্দেশ্য নয়, কারণ আমি ব্যক্তিগতভাবে তাদের বিরোধী, তাদের আমি মার্সিনারি বলে মনে করি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতির প্রতিবাদ আছে। কিন্তু আপনার যে কথাটার পরিপ্রেক্ষিতে আমি বলছি, আপনি যে সুশীল সমাজের কথা বলছেন, হয়তো আমার এই বক্তব্যের অনেকে বিরোধিতা করতে পারেন, কিন্তু আমি এটা আমি যেটা বলতে চাইছি যে 34 বছরের একচেটিয়া বাম শাসন কমিউনিস্টরা ক্ষমতায় আছেন, এই নিদর্শনও যেমন ভারত পৃথিবীতে কোথাও নেই, তেমন সেই হেজিমনিকে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দেওয়া গেছে এই দৃষ্টান্তও নেই। নিঃসন্দেহে তার আইকন ছিলেন শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি নিজের মঞ্চটা নিজে বেঁধেছিলেন। আর যে সুশীল সমাজের কথা বলছেন, যারা বুদ্ধদেব ভট্টাচার্যের অমৃত রসে লালিত পালিত হয়ে যখন বুঝতে পারলেন তিনি আসছেন, একদম দরজায় কড়া নাড়ছে পালা বদলটা, তখন সেখানে ঢুকলেন। প্লিজ শুনুন, প্লিজ। যেমন একজনের আমি উদাহরণ দিই, না প্লিজ একজনের উদাহরণ দিই, আমি একজনের উদাহরণ দিই। আপনি বলছেন যে দলকে মানে সম্পূর্ণ না জানিয়ে ওইখানের অপারেশন চলেছে ভাঙড়ে, যেখানে নিজে তার সংসদ তহবিলের টাকা খরচা করতে পারেননি, খাবো বলে
কিছুদিন ঘরে বসেছিলেন, প্রণব মুখার্জিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন, নিজে পৌঁছতে পারেননি। আবার ঠিক পরিবর্তিত পরিস্থিতি নির্ভুল প্রদুমভ ভল্ট দিয়ে তিনি বলছেন যে 300 বছর পরে এখানে এই পরিবর্তিত হবে। তো এই বুদ্ধিজীবীরা কখন আবার কোন দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় ছেড়ে দেবেন? ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লড়াই নিজে লড়েছিল। রাজনৈতিক দল, রাজনৈতিক পরিস্থিতি এবং প্রত্যেকটি মানুষ, আমাদের দেশের মানুষ গরিব হতে পারে, দরিদ্র হতে পারে, কিন্তু তাদের রাজনৈতিক সচেতনতা আছে। তাদের সচেতনতায় পরিবর্তন করেছে ওই তথাকথিত কিছু মানুষ সারাদিন নন্দনে ভিড় করে পরের দিন ঝাঁপ দিয়ে অন্যদিকে চলে গেল, এদের দিয়ে পরিবর্তন হয়। না, আমি এটাই যাচ্ছি না, আমি রঞ্জিত বাবুর কাছে আমার একটা প্রশ্ন। না আপনারা, হ্যাঁ আপনারা, না আমি যেটা বলছি না এটার জন্য আপনারা আন্দোলন করছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি অনেক নেট থেকে সার্চও করেছি, তাতে দেখা যাচ্ছে সারা শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি গ্রেট ব্রিটেন, আমেরিকা, প্রত্যেকটা দেশে উপরের থেকেও গেছে, আবার নিচের থেকেও গেছে। এখন বলছেন এনভায়রনমেন্টাল একটা যদি কমিটি করা হোক, না সেটা করা যেতে পারে, কিন্তু এর যে ভায়াবল অপশন আপনি যেটা বলছেন, ভারতে এই যে আমি তো বললাম প্রায় 15 কোটি লোক, 15 কোটি লোক এটা সাফার করছে, তাহলে প্রত্যেকে এই জন্য সাফার করছে। তাহলে এই হাই টেনশন লাইনটা আপনি বন্ধ করে দিলেন, এইখানে সাফার করলো হয়তো 50-60 কিলোমিটার, এমন হাই টেনশন লাইন আছে প্রায় 2000 কিলোমিটার। আমরা যে বিতর্ক করছি এরকম হচ্ছে যে মনে হচ্ছে বাধাটা দিচ্ছে দাদা, যে বিতর্কটা আমরা করছি, কিন্তু এই প্রশ্নটা আমরা বলছি, আমরা এমন জায়গায় বিতর্কটা নিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে যে একজন টাক পড়া মানুষকে প্রশ্ন করা হচ্ছে যে তোমার মাথায় যদি চুল গজায় তাহলে কোন শ্যাম্পু লাগাবে, পতঞ্জলি না ডাভ? আমাদের তো লক্ষ্য সেটা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে অস্থিরতা। মানুষকে ভয়মুক্ত করতে হবে, পাওয়ার গ্রিডকে ঠিকঠাক তৈরি করতে হবে, প্রান্তিক মানুষকে বাঁচাতে হবে, কৃষকদের জীবনে জমি লুট না হয় সেটা দেখতে হবে। তোমার এই দুটো ক্ষেত্রে দুটো ব্র্যান্ডের নাম বললে কোনো পক্ষপাতিত্ব নেই। 2013 সাল থেকে আরো বলে দিতে পারি। 2013 সাল থেকে এই আন্দোলনটা চলছে, 2013 সাল থেকে আন্দোলনটা চলছে। আজকে সেই আন্দোলন চলতে চলতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কাউকে উস্কানি দিয়ে বা বিরোধিতার জন্য বিরোধিতা করে ধারাবাহিকভাবে আন্দোলন কোনোদিন করা যায় না। ওম প্রকাশ মিশ্র, দেখুন এখানে তো তর্ক বিতর্ক হচ্ছে এবং আপনারা ঠিক করে দিয়েছেন কারা পক্ষে বলবেন কারা বিপক্ষে বলবেন। এখানে প্রত্যেকেই যারা মত ব্যক্ত করছেন, রঞ্জিত বাবু বলুন বা শ্রমিক বাবু বলুন বা আমার সঙ্গে যারাই আছেন, তারা নিজের মত ব্যক্ত করছেন। এটার সঙ্গে আর কি তাদের মতের সঙ্গে আমার অবস্থানটাকে কনফিউজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি এখন পর্যন্ত একটা কথা বুঝতে পারছি না যে শিক্ষিত হয়ে যদি আমরা মানুষকে অন্ধকারে রাখবার জন্য আর কি তাদেরকে প্রোৎসাহিত করি, তাহলে তো ভয়ঙ্কর রেজাল্ট হবে। আমি যদি ইলেকট্রিসিটি আর ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পার্থক্যকে রেখাঙ্কিত না করি, আর সেটা যদি জানা সত্ত্বেও আর কি সেটাকে আর কি কনফিউজ করবার চেষ্টা করি, তাহলে আর কি এখানে ভুল বার্তা যাওয়ারই সম্ভাবনা। আমি একটা কথা বুঝতে পারলাম না যে আজকে আমাদের কি অধিকার জন্মেছে যে আমরা বাঁচিভাঙ্গার মানুষকে, পদ্মপুকুরের মানুষকে, ভাঙড়ের মানুষকে বা আমাদের গ্রামাঞ্চলের মানুষকে আমরা তাদেরকে মূর্খ মনে করব, অশিক্ষিত মনে করব। আমার মনে হয় এটা ভীষণ ভয়ঙ্কর একটা প্রবণতা। যারা বলছেন সোশ্যাল ইম্প্যাক্ট আর এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তা নেই, তারা নির্বোধ, তারা কিছুই জানেন না, কোনো খবর রাখেন না। 2013 সালে যে আইন পাশ হয়েছে, যেটা সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, একমাত্র তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে, ইনক্লুডিং বিজেপি, ইনক্লুডিং ডিএমকে, এডিএমকে, আরজেডি, প্রত্যেকটা রাজনৈতিক দল যে আইনকে সমর্থন করেছে, সেখানে লেখা আছে যে যেখানেই আর কি কোনো প্রজেক্ট রিলেটেড অ্যাসপেক্ট আর ইস্যু আসবে, সেখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট করা, সোশ্যাল ইম্প্যাক্ট স্টাডি করাটা বাধ্যতামূলক, এবং নির্দিষ্ট পদ্ধতি আছে, যে পদ্ধতি মেনে মানুষরা কিন্তু ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ যারা গ্রামাঞ্চলে আছেন তারা 4 গুণ বেশি দাম পাবেন, টাকা পাবেন। সেটা এখানে হয়নি। এখানে যেটা দেখা যাচ্ছে যে সরকারও করছে, আরবল বাহিনীরাও করছে, প্রাইভেট সেক্টরে যারা যুক্ত রয়েছেন তারাও করছেন। তাই জন্য বারবার করে আমরা বলছি এটা ব্যাপারটা পাওয়ার গ্রিড নিয়ে নয়, এটা হচ্ছে পাওয়ার গ্রিড মানে লোভ, GREED। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যারা পঞ্চায়েত সমিতিতে আছেন, যারা এমএলএ রয়েছেন, মিনিস্টার রয়েছেন, আর যারা লোকসভা নির্বাচনে 1 লক্ষেরও বেশি ভোটে জেতেন ভাঙ্গুর থেকে, তাদের কোনো দায়িত্ব নেই? তারা কেন মানুষকে সচেতন করছেন না, শিক্ষিত করছেন না? তার জবাব কে দেবে? আমার বোধহয় আমি একটু প্লেটও বলবো। হ্যাঁ বলো। আমার বোধহয় একটু বলা দরকার। আমি
বোধহয় পশ্চিমবঙ্গের একমাত্র এনভায়রনমেন্টাল ফেলো। আমি ইম্প্যাক্ট স্টাডি করেছি এবং কোনো একটা বড় সংস্থার হয়ে করে থাকি, তো আমি খুব ভালো করেই জানি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি কী। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, পরীক্ষা যদি নিতে চান তাহলে পরীক্ষার খাতা বিতরণ না করে কি নেওয়া যায়? তো বিতরণ তো পরীক্ষার একটা পদ্ধতি, তো ডিস্ট্রিবিউশন উইদাউট ইলেকট্রিসিটি কী করে আমার বোঝাবার চেষ্টা হচ্ছে আমি বুঝতে পারছি না। সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমি দেখতে পাচ্ছি যে কোনো পজিশনেই হোক না কেন, আমরা কিন্তু সংঘবদ্ধভাবে আমাদের রাজনৈতিক মতামতের তফাৎ থাকলেও আমরা কিন্তু একটা পজিশনে আছি। কিন্তু এই দেখুন পাওয়ার গ্রিডের নমুনাটা কি, যে চারজনে বসে রঞ্জিত বাবু বলছেন আমি তন্ময় বাবুর আর্গুমেন্টটা মানছি না, উনি বলছেন ওম প্রকাশ বাবু বলছেন যে আমার মত আলাদা, আরেকজন সরকার জমি অধিগ্রহণ করবে, ক্লিয়ারলি বলে দিলেন। এইটাই আমি বোঝাবার চেষ্টা করছি। সবাই মামাটি মানুষ হয়ে গেছেন, আপনারা মামাটি মানেন নিদারুণ উদাহরণ পাওয়ার গ্রিড। না, বহুত্ববাদ বলে একটা কথা আছে, সুমনদা জানেন, এবং এই বহুত্ববাদের মধ্যেই ভারতবর্ষের সৌন্দর্য। এখন কথা হচ্ছে যে সুলতান, এক সেকেন্ড আমি একটু শেষ করে দিই। হুসেন শাহ যখন বাংলার সুলতান ছিলেন, বিখ্যাত ঐতিহাসিক গৌতম ভদ্রের রচনায় পাচ্ছি যে তখন হুসেন শাহ নাকি মদত এমআইএসি বলে একটা গোষ্ঠী তৈরি করেছিলেন, যাদের কাজ ছিল যে কোনোভাবেই হোক না কেন রাজার গুণকীর্তন প্রচার করতে হবে। এবং এই চামচা শোভিত প্রশাসন সুলতানি আমলের পতনের কারণ বলে গৌতম ভদ্র তার সেই বইতে মন্তব্য করেছিলেন। আপনি প্লেটোর উদাহরণ দিয়েছেন, রিপাবলিকে প্লেটো ঠিক এই কথাটাই বলেছিলেন। এক মিনিট, এত ভাঙচুর কথা হচ্ছে, পশ্চিমবাংলার ইতিহাসের সবচাইতে বড় ভাঙচুর, সবচাইতে নক্কারজনক ভাঙচুরটা পশ্চিমবঙ্গ বিধানসভা ভাঙচুর। পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাঙচুর হলো এবং সে কথাটা একবারের জন্য কেউ উঠলো না, কেউ বললেন না। এটা না বলবার ব্যাপারেও যে আপনারা আমরা তো ভাঙরের কথা বলছি, এটা আমি জানতাম। শেষ বিদ্যুতের চাহিদা, কোনো সন্দেহ নেই ক্রমবর্ধমান আরো বাড়বে। এই যে পরিবহন লাইন তৈরি হচ্ছে, আরো অনেক পরিবহন লাইন দরকার হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে এটাও জানতে হবে যে টিটাগড় এবং বজবজ এই দুটো জায়গার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে গত 6 মাস ধরে 1/4 ভাগ 1/3 ভাগ 0 ভাগ ব্যবহার করা হচ্ছে। কারণ বিদ্যুতের চাহিদা রাজ্যে নেই, শিল্প নেই, নতুন বিদ্যুতের চাহিদা হচ্ছে না। একটাই খালি বলা, কথাটা বলিনি, ওনারা বলবেন। আপনি যে এত সুষ্ঠুভাবে ভালোভাবে আপনার বক্তব্য প্লেস করলেন, তার কারণ আপনার হাতে মাইক আছে, আপনি এবিপির ক্যামেরার সামনে আছেন, আর তলায় আপনার আলো আছে। এটার থেকে আপনি ভাঙুরকে বঞ্চিত করতে চাইছেন না। কম জানলে আপনার মতো মানুষ খুব মুশকিল। শুনুন, ভাঙড়ে আলো আছে, মাছি ভাঙা গ্রামে এমন 2 জন মানুষ আছেন যারা আমেরিকায় অধ্যাপনা করেন, যাদেরকে মূর্খ বলা হচ্ছে, অশিক্ষিত বলা হচ্ছে। 2 জন মানুষ, নাম বলে দেবো। মাছিভাঙা গ্রামে এমন 100-এর বেশি মানুষ আছেন যারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিশ্ববিদ্যালয়, স্কুল, ব্যাংক, বিমা, উচ্চপদস্থ অফিসারের কাজ করেন। সমৃদ্ধ গ্রাম, যে কেউ যেতে পারেন। আমি আজ সকালে গেছিলাম। আচ্ছা, আমার জাস্ট একটা কোয়েশ্চেন জানার জন্য তন্ময়বাবুকে করছি, আমি জানি না ব্যাপারটা। বারাসত থেকে রায়চক ভায়া ভাঙড় রাস্তার ব্যাপারে আপনারা চেয়েছিলেন, বলেছিলেন, এটার কোনো ব্লুপ্রিন্ট কি তৈরি হয়েছিল বাবা বলে? আমি একটুখানি উত্তর দিলে হবে না, একটু প্রমাণ দিতে হবে। সেটা হচ্ছে দেখুন, এত এই মানে এত দূরে যাওয়ার প্লেটো ছিল, আমিও ছিলাম। না প্লেটোয়ে যাওয়ার দরকার নেই, আমিও ছিলাম। আলোচনা হচ্ছে, আলোচনার মাঝখানে এই সুমনের কাছে, সঞ্চালক সুমনের কাছে, সঞ্চালক সুমনের কাছে একটা এক্সক্লুসিভ এলো। কদিন আগে এই সরকার আসার পরে সুমনের মনে আছে বৈরামপুর মৌজায়, না আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী পদ্মদেব ভট্টাচার্য তিনি নেতাইতে গিয়ে গণহত্যার জন্য ক্ষমা চেয়েছিলেন, চাইতে গেছে। নেতাইতে গিয়ে গণহত্যার জন্য ক্ষমা চেয়েছিলেন। এই সুমনেরও মনে রাখা উচিত। পরবর্তীকালে তাকে আবার উইথড্র করতে হয়েছিল জেলা কমিটির চাপে পড়ে। অদ্ভুত জিনিস তো, যে মুখ্যমন্ত্রী গিয়ে বণিক সভায় বলেন। এবার আমি একটা দাঁড়ি টানতে যাব, সত্যি রবীন্দ্রনাথ দত্তের সেই ছড়াটা মনে পড়ছে।
প্লিজ 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 হ্যাঁ এই নিয়ে আমার প্রশ্ন খালি আমরা একটু ভাঙড়ে ফিরতে ফাইন সুধীন একদম প্রয়োজনে জমি অধিগ্রহণ করবে কি করবে না, না সরাসরি জমি কিনবে? আমার সুব্রত ঠাকুর তাহলে আপনি একটা না, জায়গা please, কি করেন? আমি ওনার কাছে, সেটাও প্রশ্ন। কারণ উনি ওটা সমর্থন করেছেন। আমাদের দেশে সুইসাইডের আইন কেন আছে? জীবনটা তো আপনার, আপনি নিজের জীবন নিতে পারেন না কেন? যেদিন সরকার বুঝবে যে সবাই আমরা সমাজের অধীনে আছি, তখন আপনার জীবন নেওয়ারও কোনো অধিকার নেই। জমি তো তুচ্ছ, সবই সমাজের জন্য, সবই দেশের জন্য। সেই বোধটা যেদিন আসবে সরকার নিশ্চয়ই অধিগ্রহণ। হ্যাঁ, Fine, আমার সময় এখানেই শেষ, আমি অনুষ্ঠান শেষ করব। আমি বলছি আবার সুধীন্দ্রনাথ দত্তের সেই লাইন দিয়ে যে এসো আমরা সবাই সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। আমাদের এই বিতর্কের একটা দ্রুত বিতর্ক সভা করলাম, সবাই তাদের বক্তব্য রাখলেন এবং ভাঙড়ের জমি সমস্যা সমাধান হয়ে যাবে এমনটা আমরা সত্যিই ভাবিনি। খুব স্বাভাবিকভাবে সভ্যতার বিকাশ হলে উড়ালপুল, রাস্তা, বিদ্যুৎ গ্রিড এই সমস্ত হবে এবং সেটা এই মাটিতেই হবে, আকাশে হবে না। আমাদের যা নিয়ে প্রশ্ন, যে সমস্যা সেটা শুধু পশ্চিমবঙ্গের নয়, এই গোটা ভারতবর্ষের, এমনকি গোটা পৃথিবীর। আমি চাইবো যে শাসক, বিরোধী এবং অবশ্যই অর্থনীতিবিদরা যারাই আছেন প্রত্যেকে যদি এমন একটা মডেল ভাবেন যেখানে যিনি জমি দিচ্ছেন তিনি যেন নিজেকে প্রতারিত না মনে করেন। তার জন্য যে পুনর্বাসন প্যাকেজ কিংবা ক্ষতিপূরণের প্যাকেজ, একজন কৃষক তিনিও যেন এই উন্নয়ন যজ্ঞে সামিল হতে পারেন। এই ইতিবাচক প্রার্থনাটা দিয়ে আমাদের আজকের এই বিতর্ক শেষ হোক। ভালো থাকবেন, শুভরাত্রি। যুক্তিতক্ক নিবেদন করছে রকস্টোন এলইডি টিভি। দেখুন, শুনুন, বুঝে কিনুন। পাওয়ার্ড বাই। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। নলেজ পার্টনার দ্য জিডিএসপি একাডেমি, আ স্কুল অফ কোয়ালিটি এডুকেশন। সহযোগী নিবেদক রুবি গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার। সেই চেনা পরিষেবা, আরো উন্নত প্রযুক্তি। বিধান শিশু উদ্যান পরিচালিত বিএসইউ প্রয়াস মাধ্যমিক 2018 মক টেস্ট। টাটা টিসকন এসডি রিভার ঘরকে বানায় এক্সট্রা সেফ। প্রান্তিক স্কুল বইয়ের জগতে নতুন পথের দিশারি। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্টেড সিন্স 1906 এবং মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স, ঠিক কলেজ স্ট্রিট জংশনে। প্রিন্ট পার্টনার দ্য টেলিগ্রাফ, আনপুটডাউনেবল রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম।